আজকে আমাদের আড্ডার 4 নম্বর পর্ব। আজকের আড্ডাতে আমরা তাদেরই পাবো যে আমার বাবাদের ঠিক পরের ব্যাচ, যাদের আমরা কাকা বলতাম। অনেকেই তার মধ্যে বাবাদের সহকর্মী ছিলেন। আমাদের ঠিক পরে পরেই এসছেন, বাবা কিছুটা পরে এসেছেন, এমনও কেউ কেউ আছেন। আর তার সঙ্গে আছেন আমাদেরই কিছু দাদারা, যারা বোধহয় দ্বিতীয় প্রজন্মও আমরা বলতে পারি। সকলেই যে ব্যাংক অফ বরোদাতেই কাজ করতেন তা নয়, তার বাইরেও কিছু আছেন। এই সবটা মিলিয়ে আমাদের আজকের আড্ডা, আমাদের আজকের স্মৃতিচারণ, পুরানো সেই দিনের কথার 4র্থ পর্ব। আজকের আড্ডাতেও যথারীতি আমাদের সূত্রধরের ভূমিকায় আছেন আমাদের সবার ভীষণ প্রিয় হীরক কাকা, শ্রী হীরক রায়চৌধুরী। আপনাদের সবাইকে আমরা সাদর সম্বর্ধনা জানাই যে আপনাদের মূল্যবান সময় আপনারা নষ্ট করে এখানে এসছেন আপনাদের পুরনো দিনের কথাগুলোকে আবার বলার জন্যে। তো এর জন্যে আমি ধন্যবাদ দেবো শ্রীমান অভিজিৎ মজুমদারকে, যাকে আমরা বাবা বলে চিনি। কারণ তার উদ্যোগে জিনিসগুলো হচ্ছে যে ব্যাঙ্গালোরে 50 বছর পূর্তি উপলক্ষে যে পুরনো টুকরো টুকরো ঘটনাগুলোকে ধরে রাখা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে কী ছিল, কি হয়েছে, কি হবে, তার পরবর্তী প্রজন্ম করতে পারবে। তো প্রথমে আমি সবার সঙ্গে আলাপ করে দিই। আমার ডান দিকে রয়েছেন শ্রী তরুণ কাঞ্জিলাল, জীবন কাঞ্জিলালের ভাই। যদিও জীবন কাঞ্জিলালের বক্তব্য আমরা শুনেছি। তারপরে আছে শ্রী তরুণ চক্রবর্তী, অশোক চক্রবর্তী, আমাদের প্রয়াত অসিত চক্রবর্তীর ছোট ভাই। এই ছোটোবেলাটা এখানে কেটেছে, এরও কি কৈশোর জীবনটা এখানে কেটেছে। তারপরে আছেন শ্রী তারাপদ বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘদিন এখানে ছিলেন, পরবর্তী জীবনে অন্য জায়গায় চলে গেছেন। তারপরে আছেন শ্রী নারায়ণ ঘোষ, যিনি প্রথম থেকে এখানে আছেন, এখনও আছেন। তারপরে আছেন শ্রী তুহিন ভট্টাচার্য, প্রয়াত শেখর ভট্টাচার্যের ভাই, যিনি এখানকার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। আমার বাঁ পাশে আছেন শ্রী শ্যামাপদ বন্দ্যোপাধ্যায়, শ্রী তারাপদ বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই। এবং সামনে বসে আছেন ওইদিকে মহিলারা, শ্রীমতী শ্যামলী ব্যানার্জি, তারাপদ ব্যানার্জির স্ত্রী, শ্রীমতী রত্না ব্যানার্জি, শ্যামাপদ ব্যানার্জির স্ত্রী। ওখানে সুবর্ণা মুক্তের হাত নাও, শ্রীমতী সুবর্ণা মজুমদার, অভিজিৎ মজুমদারের স্ত্রী, শ্রীমতী আরতি সিং, শ্রী হরিকেশ সিংয়ের স্ত্রী। এবার আমরা আমাদের আলোচনা শুরু করব। পরের বাড়িটা, অর্থাৎ যেখানে এখন মিস্টার বিনয় কুমার ঘোষ যে বাড়িটা কিনেছেন, সেটা তারাপদ ব্যানার্জির বাড়ি। ওখানেই ওর যৌবন, ভাইদের কৈশোর, যৌবন, সব চাকরি বাকরি এখান থেকে শুরু হয়। পরবর্তীকালে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে চলে যায়। অশোকেরও জীবন এখানে শুরু হয়েছিল, পরবর্তীকালে যেমন হয় সংসার বড় হতে দূরে দূরে চলে যায়, তুহিনেরও তাই। এরা এখনো ব্যাঙ্গালোরে রয়ে গেছে, তরুণ কাঞ্জিলাল, জীবন কাঞ্জিলালের ভাইরা। শুরু করার এটি আমাদের একটা জিনিস করতে চাই, যারা আমাদের ব্যাঙ্গালোরের জীবনের সঙ্গে জড়িত ছিলেন, ব্যাঙ্গালোরের ভালো মন্দর সঙ্গে অনেকাংশে জড়িয়েছিলেন, অনেকে সর্বাংশে জড়িয়েছিলেন, যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের অনেকে আজকে এখানে নেই। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের পুষ্প নিবেদন করব। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা কিছু ফুল হাতে নিয়ে এই পাত্র ফেলুন তাদের স্মৃতির উদ্দেশ্যে। ওম নমঃ শিবায়। অনুরোধ করি শ্রী তারাপদ বন্দ্যোপাধ্যায়কে তার স্মৃতি কি বলে শোনার জন্য। প্রথমে এই বাবুয়া এবং তার এই শুভ প্রয়াসকে ধন্যবাদ জানিয়ে আমি যা আমার বক্তব্য সেটা আমি রাখছি। আমি যখন ব্যাংক অফ বরোদায় জয়েন করি তখন আমি ব্যাংকের কনিষ্ঠতম কেরানি এবং সবচেয়ে ছোট থাকার জন্য কি ব্যাংকে কি ব্যাঙ্গাটানি সবার কাছেই আমি তারাপদ এই নামেই পরিচিত ছিলাম। আমি কারোর কাছ থেকে কোনো সময় তারাদা বা ওইসব ডাক শুনতে পাইনি। প্রথম যখন বরানগর থেকে এই ব্যাংক অফ বরোদার কলোনিতে বা ব্যাঙ্গাটেনে আসি, তখন ছোট্ট 4 নম্বর বাসে করে এসে টালিগঞ্জ তামডিপুর নেমে অনেক সময় যখন রাত্রের দিকে এদিকে আসতাম তখন মনে হতো কোথায় যাচ্ছি, ঠিক কত দূর। তারপরে এখানে এসে কাজকর্ম করে ফেরার সময় অনেক সময় বাস পেতাম না, মনে হতো শেয়াল ডাকছে।
একটু ভয় ভয়ও লাগতো কখনো। তারপরে দেখতে দেখতে 66 ডিসেম্বরে একসঙ্গে আমরা সবাই মিলে এখানে এলাম। এসে তখন এত ঘর ছিল না বা এত বসতিও ছিল না, কিন্তু যারা ছিলেন সবাই যেহেতু ব্যাংক অফ বরোদায়, খুব অল্প দিনের মধ্যেই সবার সাথে একসূত্রে আমরা গাথা হয়ে গেলাম। প্রথমেই আমি যার কথা বলবো তিনি হচ্ছেন আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে থাকেন ব্যানার্জি মাসিমা। এই ব্যানার্জি মাসিমাকে ঘুম থেকে উঠেই আমরা দেখতাম, এবং ব্যানার্জি মাসিমাকে একটা বেশ স্নেহের মাতৃমূর্তির মতো লাগতো। এনাদের কথা এই জন্য বলছি, এনাদের কথা অনেকেই ভুলে গেছেন, কিন্তু এরা এখন বেঁচেও নেই, আর এনারা খুব লাইমলাইটেও আসেননি। এরপরে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন শিশিরদার মা। কিন্তু আমাদের ব্যাংক গার্ডেনের একটা বিরাট অভিভাবক। সন্ধ্যেবেলা মোটামুটি ব্যাংক গার্ডেনে ঢোকার পরে শিশিরদাকে আমরা পেতাম, এই বাড়ি ও বাড়ি কোথায় কি হচ্ছে, কোন মিস্ত্রি কি কাটছে না কাটছে, তোমাদের বাড়ি কিরকম হচ্ছে, ওদের বাড়ি কিরকম হচ্ছে, সমস্ত খবর রাখতেন ডিটেল। তারা বদার বাড়িতে যেমন জল দেওয়ার ব্যাপারটা বা ইত্যাদি, শিশিরদার কিন্তু এই রোলটা ছিল আলাদা। না, তখন সুপারভিশনে ছিল কিন্তু রায় বলে এক ভদ্রলোক, কে? হালকা রায়। রায় ছিল আপনার ওই সেন কনস্ট্রাকশন যেটা বলছে, তাদের আন্ডারেই রায় ছিল, এটা বললে কোথায় তাদের আন্ডারেই রায় ছিল। এই রায় ঘুরে 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 শিশিরদার খবর রাখতেন। না, এই প্রসঙ্গে বলতে গেলে যেটা বলতে হয় যে এই দূরদর্শিতা হচ্ছে যে সুকুমার দা এবং কতিপয় লোক যারা এই ব্যাংক গার্ডেন্সকে তখন যেখানে নাকি এক প্রকার যেখানে শিয়াল ডাকতো সেইখানে এটা চয়েস করেছিলেন, এবং পরবর্তীকালে আজকে দাঁড়িয়ে আমরা ওনাদের দূরদর্শিতাকে স্যালুট জানাই যে এরকম একটা পরিবেশের সামনে এখন মেট্রো আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, এবং যে পরিমাণ অর্থে এই ব্যাংক গার্ডেন্সের মতো একটা বিশাল জায়গা এবং তার সাথে একটা খেলার মাঠ যেটা আমরা পেয়েছি, সেটা এখন ভাবতে গেলে গা শিউরিয়ে ওঠে। একটা বাড়ি কিনতে গেলে যে পয়সা লাগে এখন এন্টার ব্যাংক গার্ডেন্সের সমস্ত বাড়ি এবং মাঠগুলো তা দিয়ে হয়ে গেছে। সুতরাং এই একটা পরবর্তীকালে সংসার বাড়ায়, অনেকে অনেক জায়গায় চলে গেছে ঠিকই, কিন্তু তাদের এই যে দৃষ্টি শক্তি, তাদের যে দৃষ্টিভঙ্গি, একে আমরা মাথা নত করে শ্রদ্ধা জ্ঞাপন করি। সিলেকশন বা চয়েস তো মোটামুটি এবং এইখানে যেমন আমাদের দাদা যেমন আমাদের বললেন, তখন ওরা আমাদের থেকে একটু সিনিয়র বলে ওরা চাকরি বাকরি করতো, আমরা আমাদের পড়াশোনাটা কেবলমাত্র শেষ করেছি, তখন আমরা চাকরি বাকরির সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি করছি, কিন্তু তার থেকে বেশি আমাদের নজর ছিল যে আমরা বিকেলে কীভাবে একটু খেলাধুলো করব। সেই খেলাধুলোর পরিপ্রেক্ষিতে এইখানে যে একটা ফাঁকা জায়গা ছিল, যে জায়গাটা মাঠ হিসেবে রাখা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছিল একটা পুকুর। সেই পুকুরটাকে আমরা কতিপয় ইয়াং ছেলে মিলে এবং গার্জিয়ানদের সহায়তায়, এবং আমি একজন লোকের নাম করব যিনি আমাদের ব্যাংক গার্ডেন্সের পার্মানেন্ট অধিবাসী ছিলেন না, কিন্তু উষায় চাকরি করতেন, তিনিও ছিলেন, উনিও অসীম সাহায্য করেছেন আমাদের উৎসাহ দিয়ে, কানাইদানা কি নাম, কমলদা। সুতরাং ওনাকেও এই সময় আমি শ্রদ্ধার সাথে নাম নিচ্ছি যে ওনারও অবদান ছিল এই মাঠটাকে আমরা খেলার উপযুক্ত করে তুলেছি। এই মাঠটাকে খেলার উপযুক্ত করে তুলতে যে পরিমাণ শ্রম, যে পরিমাণ উৎসাহ নিয়ে এই চাদু টাদু এরা যা যা খেটেছে, সাথে আমরাও ছিলাম, কিন্তু আমাদের কন্ট্রিবিউশন হয়তো অতটা ছিল না, কিন্তু খেলার জন্য যে এখানকার লোকেরা, বাচ্চারা যে কি পাগল ছিল, এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য এখানকার পরিবারের সমস্ত লোক যে মাঠে জড়ো হতো, সেটা একটা দেখবার মতন। এবং আমরা ভবিষ্যতে এটুকু বলতে পারি জোর গলায় যে ফুটবল এবং ক্রিকেটে আমাদের এই ব্যাংক গার্ডেন্সের সুনাম এতটাই হয়ে গেছিল যে অনেক নামি দামি অফিসের টিম, অনেক নামি দামি ক্লাব, বিকেলবেলা বা সন্ধ্যেবেলা নামি দামি বড় বড় জায়গার ক্লাবগুলো আমাদের সাথে পেরে উঠতো না, এবং আমরা তাদের হারাতাম, এবং বলে বলেও হারাতাম। এই প্রসঙ্গে আমি সুব্রত দাশগুপ্ত, অরুণদা, এদের নাম না করে পারছি না, আরও অনেকে আছেন, কিন্তু সুব্রত দাশগুপ্তর ওই বয়সে এবং অরুণদার পুরো ওই বয়সে খেলেছেন আমাদের অফিসের সম্পূর্ণ দায়িত্ব থাকা সত্ত্বেও
যেভাবে ওনারা অংশ নিয়েছেন, শিশির দাও ছিলেন ব্যাকে, শিশির দাও, আমরা বলতাম শিশির দাও এবং হেড টেড দেবে না, মাথায় কিন্তু লাগবে আপনার। শুধু মাঠ পরিষ্কার করায় শিশির হয়তো দাকে হাত এদিকে দেননি, খুব আমার মনে হয় spirited সুব্রতদা তাও হাত দিয়েছেন। আমরা নিজেরাও বহুদিন এই মাঠের কাজ পরিষ্কার করা থেকে আরম্ভ আমরা করে বলতাম হেড দেবেন না, মাথা মাটি ফেলা থেকে আরম্ভ করে সব কাজ করেছি। এবং সুব্রতদা, অরুণদা তখন এই মাঠে খেলতেন, সুব্রত দা, শিশির দা। এবং এই অশেষ বিশ্বাস ছিল, তার বাবা তার বাবা খুব উৎসাহ নিয়েছেন এইসব কাজ করায়। আরেকজন উৎসাহ দিতেন কিন্তু, সুকুমার দার দাদা। হ্যাঁ, সুকুমার দাদাও কাজী অংশ থেকে উৎসাহ দিতেন। প্রত্যক্ষ। সবচাইতে কথা হচ্ছে যে সেই সময়ের যেটা মানে প্রাণ ছিল ব্যাংক গার্ডেনের, সেটা হচ্ছে ফুটবল খেলা ফুটবল এবং মাঠ। ফুটবল মাঠ। আমার মনে হয় যে যেখানে থাকতো, মানে সারাদিনে তার যার প্রোগ্রাম থাকতো, যত বন্ধু হতো, মানে ইনক্লুডিং কোনো, তখনকার দিনে আমরা গার্লফ্রেন্ড শব্দের সাথে ইউজ ছিলাম না, যদি থেকে থাকতো সে গার্লফ্রেন্ডকে ছেড়ে তারা দৌড়ে এখানে আসতো ফুটবল আছে। যে ফুটবল খেলাটা যেন আমি মিস না করি। কাড়াকাড়ি পড়ে যেত, 7 জন 14 জনের মধ্যে আমি থাকতে পারবো কিনা, 5 জন 10 জনের মধ্যে, আগে ছোটদের খেলা হয়ে যেত, কে থাকতে পারবে কিনা। যাকেই বসানো হতো সে মন ভার করে ওখানে থাকতো, তাকে বলা হতো আরে বস, 10 মিনিট পরে তোকে আবার একটা নেবো, একজনকে বসিয়ে। আমার মনে আছে যখন আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্য কোনো মতেই ছিল না বা খুব খারাপ ছিল, সেরকম অবস্থায় যখন আমরা ট্যাক্সি চড়তাম কি না বলতে পারি না, সেরকম অবস্থায় যখন আমি সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার এমজি রোড ব্রাঞ্চে আছি, তখন আমি ট্যাক্সি করে শনিবার দিন এখানে আসতাম শুধু ফুটবল খেলাটা খেলতে করার বলে। এই প্রসঙ্গে আমি একটা বলছি, কারণ যখন আমরা খেলতাম তারা কোথাও গিয়ে দেখতেন, বিশেষ করে আমার ভীষণভাবে ভালো লাগতো, এসে জামা কাপড় ছেড়ে সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে যেত। সে খেলা তো রবিদাদের গ্যারেন্টি ছিল ক্যারাম, না, সবাই পেতাম না, কি আমার ভাইয়ের নেশা ছিল। ক্যারাম ফ্যারাম ছিল, আবার সাংঘাতিক। ব্যাচ ছিল ছোট্ট। আচ্ছা, এবার কোয়ালিটি অফ প্লেয়ারের কথা যদি বলতে হয় তাহলে আমি একটু আসবো। প্রথম কথা, আর তার আগে একটা অন্য কথা বলে নিই যে মানে ব্যাংক গার্ডেনের খেলার স্ট্যান্ডার্ড বা মর্যাদা কতটা উঁচু ছিল, বিশেষ করে ফুটবলে, তার একটা উদাহরণ আমি দিচ্ছি। আমাদের সাথে ইন্ডিয়া এক্সচেঞ্জ ব্রাঞ্চের এখানে ফুটবল খেলা হয়েছিল। ইন্ডিয়া এক্সচেঞ্জ ব্রাঞ্চে সেই সময় মোহনবাগান ক্লাবের ক্যাপ্টেন সুবীর গাঙ্গুলি, না সুবীর গাঙ্গুলি না, জীবনচন্দ্র মন্ডল, না না না, কি নাম আমাদের ব্যাংকে, আরে হাওড়া ছেলেটা। হ্যাঁ দেখো, না অপূর্ব, এরকম করে 4-5টা বড় ক্লাবের মেম্বার খেলতো। এছাড়া সুবীর গাঙ্গুলি মানে নেপাল ছিল, নেপাল ছিল, ইন্ডিয়া এক্সচেঞ্জ হয়ে খেলেছিল। সেই খেলায় আমরা 2-1 গোলে হেরেছিলাম। সুবীর গাঙ্গুলি। কিন্তু শঙ্করদা ছিল না সেই, কিন্তু ওরা চিরকাল মনে রাখবে যে ব্যাংকারের কি ফাইট দিয়েছিল। এবং আরেকটু হলে যদি খেলাটা ওই সময় শেষ না হতো, হয়তো এমন হতে পারতো যে খেলা ড্র হতো অথবা ব্যাংকারের জিততো। তার কারণ ট্যাকটিক্যালি এখানকার ছেলেরা এই মাঠে যতটা দক্ষ, ইন্ডিয়া এক্সচেঞ্জের ওই দক্ষ প্লেয়াররাও কিন্তু এখানে এসে অতটা সুবিধা করতে পারেনি। এবং ওরা অকপটে বলে গেছিল যে এখানকার ফুটবল খেলার স্ট্যান্ডার্ড অত্যন্ত ভালো, আর যদি কারুর কোনো কোয়ালিটি ফুটবল দেখার কোনো ইচ্ছে থেকে থাকে সে শুধু ছোট্টুকে দেখুক। ছোট্টুর পায়ের, আমার বলতে কৃষ্ণেন্দু দলটা দিন। কৃষ্ণেন্দু মানে ছোট্টুর পায়ের সূক্ষ্ম কাজ, অল্প জায়গার মধ্যে কি করে কাটিয়ে বলটাকে দেওয়া যায় বা একজন কাছে ঠেলে দেওয়া যায় বা গোলের মধ্যে ফেলা যায়। আমার মনে হয় কলকাতা মাঠে গেলে আজকাল এই দৃষ্টিনন্দন দৃশ্য পড়ে না। না, এই প্রসঙ্গে বলতে পারি ফুটবলের কয়েকজন ভালো প্লেয়ার ছিল, যেমন কালু ছিল, চাদু ছিল, এবং বেশ কিছু ছেলে বাইরের থেকে সেইখানে খেলতো। কেন লৌহা অশেষ ছিল, এবং আমার ছোট ভাই স্বদেশ ছিল, অশেষ এবং দাদা যে ব্যাংকের সিনিয়র ম্যানেজার ছিল দারুণ ভালো প্লেয়ার ছিল। ভালো ছিল। অশোক একটা আর আমিও একটা প্লেয়ার ছিলাম, কিন্তু আমার গতি ছিল শুধু দৌড়তে। খেলেছে, তাই তো? দৌড়তে দৌড়তে মাঠে প্লেয়ার ভালো ছিল, তবে ধাক্কা মার না এই প্রসঙ্গে শ্যামার সামনে গেলে অবধারিত পড়বা পড়বা পড়বা, শ্যামার সামনে থেকে বল নিয়ে যাবা এরকম চান্স ছিল না, কেউ যেতে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। না। শ্যামার দোষ ছিল এমন এদিকে শ্যামা বলটা নিয়ে ছাড়তে চাইতো না। বল নিয়ে একেবারে কোণে দিয়ে ছাড়তে অধিকাংশ সময় শ্যামা অন্যের ফাউলের কবর পড়তো। আমার অশেষ ওর বরের সাথে আমার খুব অশেষ আবার দৌড়তো, আর ওই কার হাত দিল, কত ওই শক্ত। লাইন ধরেই দৌড়বে ও। কার পায়ের হাত কত শক্ত সেটা বোঝা যেত অমুর সাথে যে চার্জ হতো। মানে অমুর হাতগুলো ভীষণ শক্ত ছিল। পরে নয় আসবো, আর সুযোগ পাবো কিনা জানি না, আমার এই আনন্দটা আজও আমার মনে আছে।
না এই খেলা আপনারা প্রসঙ্গে জানেন কিনা জানি না, প্রসঙ্গক্রমে এই খেলা প্রসঙ্গে আর একটু বলি। চাঁদু বাচ্চা আছে এখনো, চাঁদুর সঙ্গে দেখা হলে আমি এখনো চাঁদুকে একটা গুড মর্নিং বা চাঁদু কেমন না আগে বলি, কারণ এই দুটা আঙুলের মাহাত্ম চাঁদু জানে। শুধু আমাদের কিন্তু ফুটবলের মধ্যেই খেলা ছিল আপনি ব্যাকে না, আমি একটা ফুটবল সম্বন্ধে আর একটু বলছি। আমাদের খেলাটা কিন্তু ফুটবলের মধ্যে এমন বল সীমাবদ্ধ মারছিল ছিল। আঙুল দুটা ঘুরে গেছিল। ফুটবল ছাড়াও আমাদের এখানে ক্রিকেট খেলা হতো, যথেষ্ট ভালো ক্রিকেট খেলা হতো, ভদ্রলোক আমাকে কইলো আপনি ভালো দাঁড়ান। পটেনশিয়াল প্লেয়ার টেস্টিং আপনি গোলকিপারের এলিজিবিলিটি কিনা আসবে কিনা আপনি দাঁড়ান, কিন্তু এমন একখান বল মারলো আঙুল দুটা গেল একটু এই কাটে ভাঙাতে। সিদ্ধার্থ আইসার বললো, সিদ্ধার্থ একটু গলা ভাঙাচ্ছে, তো লাগলো লাগলো হ্যালো, খুব লাগছে খুব লাগছে মানে লেগেছে। যাই হোক, না, এই ফুটবল সেই বলে সম্বন্ধে- আজও মানে ফুটবল সম্বন্ধে আর দুটো সেন্টেন্স বলবো যে দুর্গাপূজা হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। মহালয়ার দিন আমাদের ফুটবল খেলা শুরু হতো সকাল থেকে, এবং এটা মানে ওয়ানডে টুর্নামেন্ট ছিল। ওইখান থেকে মানে 8টা-10টা টিম খেলতো, আর খেলতে খেলতে গিয়ে ওই দিনই ফাইনাল হবে। বাট প্রায় 3টে-3:30টার সময় গিয়ে ফাইনাল হতো। ওই সময় ছোট বড় বুড়ো গুড়ো এমন কোনো লোক ছিল না যে ক্লাবে বসে ওই খেলা দেখতো না। আর ওই খেলা এতটাই উত্তেজনামূলক ছিল, এতটাই মানে দৃষ্টিনন্দন ছিল। সেই সময় যে টিম খেলতো তখন তাদের টিমের যে কোনো একটা টিমের মধ্যে আমাদেরও নিত, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এলেভেলেই ধরা হয়। এলেবেলে এবং গেঞ্জি পরে যেহেতু নামতো প্লেয়ার হিসেবে সবাই খেলার শেষে সবাই কাদা মাইকা উঠতো গেঞ্জি রাখি। তবে আমি এইটুকু বলতে পারি যে ওই খেলার সময় মানুষকে তখন আমরা চিনতে পারতাম যেহেতু আমাদের না, বাড়ি এই শ্যামাকে আজকে মাঠের শ্যামা বলে কাছে- রাখতাছি, তখন মাঠের তো কাছে- কালো শ্যামা, তাই আমরা ওইখানে মানে মাখারি শ্যামা না, শ্যামা মানুষটা কাদা মাইকা পুরা কালো শ্যামা হয়ে এখন তো ফুটবল নিয়ে হলো, বেঙ্গাডেন্স কিন্তু ফুটবল খেলার মধ্যেই না, সীমাবদ্ধ বলছি ছিল। না, না এইবার এছাড়া ছিল আমাদের ফুটবলটা ছাড়ার আগে একটা জাস্ট কথা বলে নি, সেটা হচ্ছে যে আমাদের এখানে দোলে সকালবেলা ফুটবল খেলা হতো। আর সেই খেলাটার মোটামুটি নাম ছিল আমৃত্যু খেলা, মানে যে যতক্ষণ পারো খেলো, তারপর বসে যাও, আবার আসো, আবার খেলো, আবার বসে যাও। আর তার সবচেয়ে বড় আকর্ষণ ছিল যে খেলা শেষে জিলিপি আর একটা মিষ্টি এটা পাওয়া যাবে, সেটার জন্য বেশ অনেকে খেলছে। সেই জিলিপিটা তো আবার রং লাগানো হয়ে যেত, হাত দিয়ে এমন খেলেছি আর এমন দোল, জিলিপি যখন তুলে দিল আবির শুদ্ধ জিলিপি। এবং দোলের কথা আমরা আসবো। না না, খেলা ফুটবলের ছাড়ার মধ্যে আগে কিন্তু একটা জিনিস কিন্তু বাদ চলেছে ফুটবলে, কিন্তু এটা না বললে খুব ভুল হবে, কালোর ব্যাগ ভলি। কালোর ব্যাগ ভলি এটা একটা রিমার্কেবল। না, কালু চাঁদু দুজনেই কিন্তু প্লেয়ার হিসেবে কালুর বিশেষ করে যে প্লেয়ার ছিল। ব্যাগ ভলিটা করতো কালু, মানে অসাধারণ না, শান্তাবার এই মতো, বয়সে। একদম সাংঘাতিক সাংঘাতিক। বডিটা না, একদম ব্যাংলাদেশের যে বাচ্চারা যারা খেলতো তারা যে সত্যিই ভালো খেলতো তার উদাহরণ হচ্ছে যে এইখানে কৃষ্ণা, যে এখন আমেরিকাতে থাকে, সে যখন এসেছিল তখন কৃষ্ণা একদিন বিকেলবেলা হঠাৎ মাঠে আসে, আমাকে বললো, সমাদা তোমরা কি খেলবে আজকে? আমি বললাম খেলা অলরেডি শুরু হয়ে গেছে, আমি দেরিতে এসেছি দেখে আমাকে চান্স দেয়নি, তাই পরে আমি ঢুকবো। তা বললো আমি পুরো এটাকে তুলে নেবো, ভিডিও করবে। হ্যাঁ, তখন ও ওইটা পুরো ভিডিও করেছিল। আর ওই দিন খোদারা কাছতে আমি এমন একটা বল পেয়ে গেছিলাম যে না থামিয়ে বলটা এমন সুন্দর কানেক্ট হয়েছিল যে বাপ্পার মতন গোলকিপারও ওটাকে বাঁচাতে পারেনি, ওটা গোল হয়ে গেছিল। সেইটা পরবর্তীকালে যখন ও দেখিয়েছিল তখন ভাবলাম যে এইগুলো কি আমি করেছি, মানে একটা স্টান্ট হয়ে গেছি আর কি। বাপ্পা খুব ভালো গোলকিপার আছে। ভালো ভালো গোলকিপার। এই যে পুরোনো কথায় চলে যাই একদম। ফুটবলের স্কিলের দিক থেকে কালুর যে ব্যাগভলিটা ছিল আর ডেডিকেটেড ছিল চাঁদু। মানে এ করতাম না। যে কারণ যদি আমার এগেনস্টও খেলতো কিংবা পার্থদা কিংবা এ যাই হোক, সে ছাড়াছাড়ি নেই। ফুটবলটা আমরা খুব তুমি কিছু বলো, নানান কিছু বলছে। না, বড়দের যদি ফুটবল খেলার কোয়ালিটির কথা বলতে হয় তাহলে সুব্রত দাশগুপ্তর তুলনা নেই। সুব্রত দাশগুপ্ত বাহাতে বাপায়ে বল নিয়ে মানে এমন সুন্দর মারতেন, আচ্ছা আচ্ছা গোলকিপার বুঝতে পারতো না যে কোন দিক দিয়ে বলটা যাবে। এবং সুব্রত দা খুব অল্প জায়গার মধ্যে, মানে আমি ছোট্টুর বৃহত্তর সংস্করণ আমি সুব্রতদের মধ্যে দেখতাম। হ্যাঁ, ঠিক। এবং যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু উনি ওই বয়সে যা খেলতেন ফুটবল সেন্সে ভর্তি। অধিকারী ছিলেন। সুব্রতদের একটা স্পেশালিটি ছিল যে কোনো খেলাই, ফুটবল হোক না, ব্যাডমিন্টন হোক, প্রত্যেকটার মধ্যে আলাদা একটা আর্ট ছিল। তবে এটা একটা কথা বলি, এই যে এতগুলো একটা art জিনিস ছিল। সবচেয়ে ভালো আমি খেলা দেখেছি, প্রত্যেকটা খেলা অরুণ দা, প্রয়াত অরুণ দা।
অরুণদা যেমন খেলতেন ক্রিকেট, হ্যাঁ, তেমন খুব- টেবিল টেনিস, হ্যাঁ। তেমন টেরিফিক ক্যারামের যে স্ট্রাইকগুলো ছিল না, হিটগুলো ছিল অপূর্বই। ওই জিনিস আমরা দেখি না এই জিনিসটার পিছনে যে একটা মস্ত বড় পেছনে এটা তো- আমরা যে এরম মারতাম, আমি আমরা এরম মারতাম। আমি একটা কথা শুধু জানাতে চাই যে এই যে ব্যাং গার্ডেন্সে যে এত খেলাধুলো হতো, এত কিছু হতো, এর পিছনে একটা বড় অবদান ছিল যে আমাদের যারা বড়রা ছিলেন এরা খুব উৎসাহ যোগাতেন। নিঃসন্দেহে এবং এই খেলাটার জন্য কি হয়েছে, ছেলে পেলে গুলো আর অন্যদিকে মন নাই। বোধহয় অফিসে পরে ফুটবলও কিনে দিতে আমার মনে করে, হ্যাঁ, কিনে আনতো বলে আজকে এই ফুটবলটা হবে। মানে- ফুটবলের পরে আমাদের ফুটবল খেলা শুরু হয় হীরকদার ওই সুমনাদির বাড়ি আর ব্যানার্জিদার বাড়িতে ছিল না, ওই গলি দিয়ে ওরা ভাবে খেলেছে। এই চাঁদের দুঃখজনক ব্যাডমিন্টন শোনো একটু শুধু পেতো চাঁদুর আমরা করতামটা কি, সেই হীরকদারা ব্যাডমিন্টন খেলছে, ওখানে বসে আছি 7টা থেকে, সেই 7টা থেকে বসে আছি একটু খেলবো, সেটা আমরা সবাই। কিংবা ওই ফেদার পাবো একটা, সেই লাস্টে রাত্রি 10টার সময় একটা ছেঁড়া ফেদার দিল, ওইটা নিয়ে আমরা তারপরের দিন বিকেলে গল্প আছে কিছু। সেটা ফেদার এবং একজনের একটা ফাটা ব্যাট, সে বল মারছি কি ফেদার কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ দিয়েছি, মানে বল আমরা পাই না। এই ব্যাডমিন্টনের গল্পের আগে ক্রিকেটটা কিন্তু বাদ চলে গেল, ক্রিকেটটা কিন্তু আমরা ভালো খেলতাম। আমাদের পাড়ায় যে ছিল এখনো চলছে, এখনো যথেষ্ট ক্রিকেটটা ভালো প্লেয়ার ছিল। এইবার এবং খেলা- জাদু কালু এদের বল যথেষ্ট মানে গতিতে খেলা ছাড়ার আগে খুব ভালো বল। বা খেলা প্রসঙ্গ ছাড়ার আগে আমি দুঃখের সাথে একটা কথা বলছি, যে খেলার জন্য আমরা এত পাগল ছিলাম এখন এবং আর যে মাঠের জন্য আমরা মানে এই মাঠে পাঠ করবে অমুক করবে আমরা কোনোদিন হতে দেইনি, শুধু খেলায় যাতে বিকেলবেলা সব এখানকার যারা ছেলে বা যারা একটু স্পোর্টস লাভার যারা এটা যাতে এই মাঠে তারা খেলার সুযোগটা পায়। কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম সেইভাবে কিন্তু এই মাঠটাকে কাজে লাগায়নি, তারা খেলাধুলোর প্রতি থেকে কিছুটা বিমুখ, এবং দেখা যাচ্ছে বিকেলবেলা ছেলেমেয়েরা পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছে, সব কিছু করছে, খেলার মাঠ ফাঁকা পড়ে আছে। মানে এই দৃশ্য দেখতে আমাদের, যারা আমরা মাঠকে এইভাবে লালন পালন করে এভাবে বড় করেছি এবং খেলার জন্য প্রাণ দিয়েছি, তাদের পরের প্রজন্মের কাছে এটা দেখে আমাদের একটু কিন্তু কষ্ট হচ্ছে। খেলার পরে সন্ধ্যেবেলা যে আপনাদের যে অ্যাসোসিয়েশনটা রাত্রিবেলা ওখানে বসে আড্ডা, আর লোডশেডিং হলে তো মাঠে মানে বাড়ি কেউ থাকতো না সমানে। খেলা শুধু খেলাটা সেই কিন্তু জিনিসটা এখানে নেই। শেষ নয়, এখানে স্পোর্টস হতো, খুব ভালো স্পোর্টস হতো, খুব ভালো স্পোর্টস হতো। এখানে মাটি কুপিয়ে আমরা একটা লং জাম্পের পিট তৈরি করা হতো। এবার টিনানা সাইকেল মানে এরা আমার খুব ছেলে যখন ভালো শখ লাফাতো। হ্যাঁ, আমার নিজে যখন ইলেকট্রিক শখ খেলো, কারণ এইবার বলছি সেই কাহিনীটা বলে না এই স্পোর্টস এর ব্যাপারটা এই আমাদের সিনিয়র যারা ছিল তারাই অর্গানাইজ করতো, কিন্তু আমরা সহযোগিতা করতাম আর কি। কিন্তু স্পোর্টসটা কিন্তু কোয়ালিটির স্পোর্টস হতো। আমি তখন 19 ফিট লাফাতাম 100 লং জাম্প। আমি 5-3-4 আমি হাই জাম্প করেছি এখানে। অশোকের এদের মধ্যে আছে কালু চালু দারু, খুব ভালো লং জাম্প করতো। অশোকের আর রানে আমার মনে হয় মানে বেঙ্গল রেকর্ডের ওরকম কাছাকাছি ছিল। না আমি অশোকদার লং জাম্প খুব ভালো লং জাম্পার ছিল। ভালো দৌড়াতো। তো 100 মিটারটাও আমার ইয়ে ছিল, ডিস্ট্রিক্ট লেভেল আমার 100 মিটারে ভালো ছিল। না আমি তো তো যাই হোক, পরবর্তীকালে এখান থেকেই আমি তো চলে যাই ভাতৃ সঙ্গে, না, এর পরবর্তীকালে আমাদের সুযোগ যে পাই দিন ওখানে আছে, চলে যাই। তো এখানে এই কিন্তু সম্বন্ধে অনেক শুধু- মজাদার কথা এই বলবো। শোনো, এই দুর্গাপুজো, এই শ্যামা, 5 মিনিট। শোনো, দুর্গাপূজা না, খেলাটা এটাই শুধু খেলা নয়, এখানে এই ছোট্ট এরিয়ানের মধ্যে কিন্তু লং টেনিসও খেলা হয়েছে এখানে, বা বেঙ্গালুরুর ভিতরে নায়ারদা। হ্যাঁ। না ভলিবল খেলা হয়েছে। ভলি হয়েছে। না লং টেনিস 3 দিন হলো খেলা হয়েছে, এক সপ্তাহ খেলা হয়েছে নায়ারদা। তার টেনিস র্যাকেট ছিল, তার ছিল না। নামিয়েছে। ছিল না। কোন মেয়ে? না আচ্ছা, আমরা যখন অফিসে ইন্ডেকশন দিয়ে অধিকাংশ আমাদের এই ব্যাঙ্গালোরে যারা থাকতেন তাদের অধিকাংশ ইন্ডেকশন দিয়ে কাজ করতেন, এবং ইন্ডেকশন দিয়ে জয়েন করার পর এক ভদ্রলোককে দেখে খুব ভালো লাগতো, স্যুট বুট পরে আসছে, খুব স্মার্টলি চলাফেরা করছে, এদিক ওদিক ঘুরছে, ফটফট এখানে যাচ্ছে। তো অনেক অনুসন্ধান করে তারপরে জানতে পারলাম, আমি একটু ভয় পাচ্ছিলাম যে কে সেই ভদ্রলোকের নাম হচ্ছে শ্রী হীরক রায়চৌধুরী। তো আমি বললাম যে টাই ফাই স্যুট ফুট পরে কত বড় অফিসার, আমি বললাম ওয়াইল্ডার পাশাপাশি বসছে কিনা দেখে একটু খোঁজ খবর করে। তো ওয়াইল্ডার বললো, আর ইউ ডোন্ট নো হিম? আমি বললাম নো স্যার। ও হি ইজ হিরক, কাম কাম। তো আমার সাথে হীরক রায়চৌধুরীর পরিচয় করে দিলেন মিস্টার ওয়াইল্ড রাও। তারপরে ভাগ্যক্রমে এমনই হলো যে আমরা দুজন খুবই বন্ধু হয়ে গেলাম, এবং তখন ব্যাং গার্ডেনে মানে সমবয়সী
হীরকদের মধ্যে হীরকের সাথে আমি বেশি মিশতাম, হীরকদের বাড়িতেই প্রায় আমার প্রচুর সময় কাটতো। হীরকের মা বোধহয় আমার খুব ভালো বন্ধু প্লাস মানে Guide, বাহ। গাইড। Friend, guide। হীরকের বাবা বোধহয় আমার মানে সেকেন্ড গার্জিয়ান এবং এক্সেপশনাল ছিলেন। সবকিছু। হীরকদের বাড়িতে একটা ভালো কিছু রান্না বান্না হলে অনেক সেখানে আমার ডাক পড়তো। সেরকম জীবনদাদের বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল এবং মানে বাড়ির পরে হীরকদের বাড়ি, জীবনদাদের বাড়ি প্রচুর সময় কেটেছে আমার। এবং সেই সময় আমি বলবো ব্যাংক গার্ডেনে আমি যাদের দেখেছি তাদের মধ্যে প্রথম যে ব্যক্তিত্বের আমি নাম করবো সেটা হচ্ছে অরুণদার। এবং অরুণ বোসের মতো এত অ্যাকমপ্লিশড পারসন আমি খুব কম দেখেছি। এক নম্বর হচ্ছে তিনি অফিস যখন যেতেন আমি দেখতাম তার আগে তিনি নিজের জামা কাপড় পরিপাটি রূপে ইস্ত্রি করতেন। ইস্ত্রি অনেকেই হয়তো করে, কিন্তু এত পরিপাটি রূপে সব কিছু রাখা, তার জুতো পালিশ করা, জুতোর লেস ঠিক করা এবং একটা সুন্দর চেহারা। সবচেয়ে যে ভদ্রলোক বলে আমাকে তাকে মনে হয়েছে সে হচ্ছে বাবুয়ার বাবা শ্রী অশোক মজুমদার। এবং একদম। অফিস কাচারিতে মানে ওরকম মানে 100% জেন্টলম্যান আমি আমার লাইফে সেকেন্ড আর কাউকে দেখিনি। হ্যাঁ, আমার একবার এরকম অপরচুনিটি হয়েছিল যে অশোক- ওনার ব্রাঞ্চে আমি কাজ অশোক করেছিলাম বৌদিও খুব সুন্দরী, কিন্তু এবং আমাকে উনি অনেক কিছু হাতে কলমে শিখিয়েছিলেন। একবার বলেছিলেন যে একটু দূরে যাবে আমার সাথে ইন্সপেকশনে। আমি বললাম কোথায়? বললো একটা হ্যাচারি ইন্সপেকশন করতে হবে চন্দননগর, কাইন্ডলি তুমি একটু চলো। আমি বললাম এইভাবে বলছেন কেন, আপনি আমাকে অর্ডার করুন, আপনি আমার ম্যানেজার। তখন বললো চলো তোমার অভিজ্ঞতা হবে। তো ওনার সাথে আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে ওখানেও যারা পার্টি ছিল তারাও খুব ওনাকে অস্বাভাবিক শ্রদ্ধা করে এবং উনি বললেন তাদের যে আজকে আমি কিছু দেখবো না, আজকে আমার জুনিয়র এ দেখবে। তো ওরা সব কিছু দেখালো আমাকে, তাটাতে আমরা মতো করে নিয়ে এলাম। তারপরে যখন চলে এলাম তখন বললো খুব ভালোভাবে তুমি হ্যান্ডেল করেছো, আমার শুনে খুব ভালো লাগলো। এবার কথা বলে সে সময় মাসিমারা, যেমন তারাপদর মা, তারপরে ব্যানার্জি মাসিমা, অমরেন্দ্র ব্যানার্জির মা, মানে তরুণ ব্যানার্জি। অমরেন্দ্র ব্যানার্জির মা, সুব্রতদার মা, কিন্তু প্রভা দেবী, আমার মা, এরা নিজেদের একটা সুন্দর গোষ্ঠী করেছিল এবং তার মধ্যে সাহিত্য চর্চা হতো, সব মানে আধুনিক খাবার দাবার সব আদান প্রদান হতো এবং একটা মনে হতো যে একটা ফ্যামিলির মধ্যে রয়েছি। এবং তারাপদের যখন বিয়ে হলো তখন সবচেয়ে হিংসা হলো আমার ছেলেরই যুগ। মানে সে তারাপদের সময় বসে বসে খেত, তারাপদের কোলে কোলে ঘুরে বেড়াতো। যখন শ্যামলী বিয়ে হয়ে বউ হয়ে এলো তখন তার ভীষণ হিংসা হয়ে গেল শ্যামলীর উপরে, যে মেয়েটা হচ্ছে। তখন এরকম হয়েছে, বিমল দাস, মানে বিমল দাস তখন মিঠু টিপুর বাবা, মানে এরকম হয়েছে আমি স্বদেশ, ছোট্টু, অমুক ওইখানে, আর আমাদেরকে এই তাস খেলা বলুন এ খেলা বলুন সবই শিখিয়েছে কৃষ্ণাদি। হ্যাঁ, টুলুদি। এই যে বিমল কাকা দেখলাম যে সকালবেলা বললো বৃষ্টি পড়ছে, এই তোরা কোথায় যাচ্ছিস? আমি বাড়ি চলে যাচ্ছি, 9টা 5টার সময় যেতে। বাজা বস, গীতা কাকিমাকে বলে গেল তুমি খিচুড়ি রান্না করো, আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। আমরা সেই দুপুরবেলায় 4 জন ওই খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেয়ে বাড়িতে আসছি। তখন একটা এরকম পরিবেশ ছিল যখন মানে কেউ কোনো করতো না কার বাড়িতে গিয়ে। আমি যদি ওই বাড়ি থেকে তারাবাবুদার বাড়িতে গিয়ে, যেমন এক সময় এরকম হয়েছিল যে স্বদেশ কোথায় না চাঁদুর বাড়ি, আর চাঁদু কোথায় না তারাবাবুদার বাড়ি। অ্যাকচুয়ালি বেঙ্গলেন্স একটা ফ্যামিলি, একটা ফ্যামিলি, বেঙ্গলেন্সটা টোটাল একটা ফ্যামিলি। শুধু আমাদের এই এখন দুর্গাপূজা কালী পূজা তাই নয়, এখানে প্রথমে মনে আছে কিনা জানি না আপনাদের, অনুষ্ঠান হয় ঐশ্বর্যের বারান্দায়, আর সেখানে গান করেছিল আমাদের মনিরদার ওয়াইফ কেরেশমানির ভাই। সে গানটা আমার মনে আছে, কান্না কানুমেরি নিকান্না ইনওয়ালু মুড়ুড়িলিকা, এরকম ভাবে গান করেছিল। সেদিনকে ফোন করেছে মনিকে, পাপা ধরে কি খুশি। শুধু দুর্গাপূজা কালী পূজা আমরা করতাম না, এখানে সমস্ত রকম পুজো। তার দুর্গাপূজায় কি হতো, দুর্গাপূজা সুকুমারদা ইন্দ্রপুরী স্টুডিও থেকে শিল্পী নিয়ে আসতাম। আমরা তখন ছোট, দাঁড়াও, আমরা তখন ছোট, ও ওষুধ তৈরি করবে, ওই শিল্পী যে তৈরি করছে প্রহ্লাদ পাল, বলে দাঁড়াও পেছনে বাঁশ লাগিয়ে নিত।
আমি বলি না দুর্গাপুজোয় আসা একটু আগে গোল্লার পালেরটা তুই ভালো বলবি, ইট পরে আসতেছি। ইটের গল্প আর শটের গল্প তুই পরে বলবি। 1965 সালে আমরা কিন্তু ফরেনার, জানো তো, অনেকেই জানেন না, আমরা কিন্তু প্রথম ভাড়াটে। হ্যাঁ সঞ্জীবনীর বাড়ি। দাদার তখন সবে চাকরি, সুবলদা বললো তোমাদের বাড়ি ওখানে হবে হয়তো, চলো ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা ব্যাঙ্গালোরের প্রথম আসি কিন্তু ভাড়াটে হিসেবে সঞ্জীব মিত্র। কালে গতিতে পরবর্তীকালে আমরা এসেছিলাম 65 সালের 12ই ডিসেম্বর। 66 সালের 1 এপ্রিল আমরা এই বাড়িতে ঢুকে, আমাদের যে এক্সিস্টিং বাড়ি P7 ব্যাঙ্গালোর। যাই হোক, তো দাদার চাকরি সুবাদেতে মোটামুটি আমরা আসি বা ইত্যাদি দেখি ঠিকই। অতীতের ব্যাঙ্ক গার্ডেন ছিল কিন্তু আমার কাছে তো খুবই ভালো বা রোমাঞ্চক। কেন? তখন 19 পয়সা সাইকেল, আমি কিন্তু মোটর সাইকেল চালিয়েছি দেখেছেন মতো, আমি আজ অব্দি সাইকেল জানি না। এই মনি, এই কালু, বোধহয় এও ছিল ওখানে একটা 19 পয়সার লোক, সাইকেল আবার সবাইকে দিত না, লোক জানাশোনা হলে সাইকেল হলে হবে না। আমরা গেছি, আমি কোথা থাকো ব্যাঙ্ক গার্ডেন, তোমায় যাওয়া যাবে না, যাও চলে যাও। মনিকে আর বোধহয় চাঁদুকে দিত বা ইত্যাদি ইত্যাদি, তো ওদের নিয়ে যাইতাম 19 পয়সা। তখন রাস্তা তৈরি হচ্ছে সব, ব্যাঙ্ক গার্ডেনের ড্রেন অনেকেই জানো না, আজকেই পা কিন্তু আমার থাকার কথা না, কোনো বাড়িতেই কালভার্ট ছিল না, ড্রেন তৈরি হচ্ছে, ব্যাঙ্ক গার্ডেনের রাস্তা তৈরি হচ্ছে। রামমূর্তির বাড়ির সামনে আমি পড়ছিলাম, পাটা তুলে গেছিলাম বলে আমার রক্ষা, অসিত চক্রবর্তী উনার বাড়ির সামনে এসে থামছি। ড্রেন তখন তৈরি হয়েছে, পাটা তুলে ফেলছে, সাইকেল রাস্তা আছে, বডি ফিট ছিল তাই বেঁচে গেল। হ্যাঁ? বডি ফিট ছিল তাই জানি একটু ভাটাটা কিন্তু ভাটাটা নাই, সবাই যদি একটু আগে আসি তাহলে আমার জোর আসি যেতে পারে। আর না, পূজা স্পেশাল ব্যাঙ্গালোর হিসাবে ছিল। আমাদের যখন পুজো প্রথম স্পেশাল ঢাক বাজানো কলা বসনা, ঢাক বাজানো চাঁদ, ঢাক বাজানো চাঁদ, হ্যাঁ আশা পার্টি করেছিল। হ্যাঁ, কলাবো সেই তাসাবাড়ি করলো চাঁদু হ্যাঁ। মনে ইত্যাদি মিলে তাসাবাড়ি। এবার সবাই মিলে সেই তাসাবাড়ি করেছিল। চাদুরা আবার মা, আবার তুমি এসো মা, আমি গাইতেছি আর মনি আমারে কোলে তুলে বলে, জোরে বলেন আবার তুমি আসো মা, মনি বলে আবার তুমি আসো মা। মনির গলা গেছে ভাইয়া গান গায়া, আর চাঁদু ওইখান থেকে আরেকটা হচ্ছে কি, আমাদের যেটা প্রথম থেকে পুজো শুরু হয়, বিমল দাস প্রথমবার সেক্রেটারি ছিল, তখন আমাদেরকে মানে গেস্টদের জন্য বাইরে তখন অর্দিন্দু চ্যাটার্জি যখন মানে ছিল, তখন বাইরে গেস্টদের জন্য আমাদের আলাদাভাবে মিষ্টি বানানো হতো শিশি কাকার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ মেন বস্তু হ্যাঁ, পুজোতে কি দারুণ একটা আনন্দ তখন হতো না। পান্তুয়া, রসগোল্লা, আর ভাড়ার ঘরে চাবি থাকতো কৃষ্ণাদির কাছে। আমাদের দুলালের পুকুরে স্নান করতে যাব, কৃষ্ণাকে লাইন করতাম, গিয়ে কৃষ্ণারে চাবি খুলে সব সাদাগুলো খা। খেতাম। সাদাগুলোকে সুকুমার কাকা একদিন ডেকে বলে, কিরে সব মাল, সাদা মালগুলো সব সরে গেল, লাল মালগুলো শুধু পড়ে রয়েছে। আরে কৃষ্ণাকে আমরা বলতাম তোকে কে জানি ডাক্তারসে যা, ওর কাছে যাবি তো, কিছুটা আইসে দেখে আমরা সবাই যাচ্ছি, এই যা তোরা যা, মানে আমরা খাইতে আমাদের দিত না ভাই। পুজোতে আরেকটা মজা হতো, পুজোতে আরেকটা মজা হতো কি, এই যে ভোগ দেওয়া হতো না, হ্যাঁ, অষ্টমীর দিন আমরা অষ্টমীতে ভোগ দেওয়া প্রত্যেকদিন হতো, দিতাম। সেই ভোগের যে ডালা পেছনে অশেষ থাকতো ইয়েতে, ওর দায়িত্বে থাকতো আর কি। আর অশেষকে আমরা ফিট করতাম যে ঠাকুর মশাই সব নিয়ে যাবে, তার জন্য কিছুটা আলাদা করে। 65 সালে ওখান থেকে আলাদা করে দিত, তারপরে ওর কাছ থেকে ভাগ আমরা সবাই মিলে। 65 সালে আসলাম, মানে কি, আমরা বাজনা বাজিয়ে প্রসাদ দিতাম। আরেকটা জিনিস আমরা এবং করতাম, আমরা কি সেটা অষ্টমীর দিন আরেকটা আমরা সব দিন ঢাকটা আমাদের চাদু বাজাতো আর আমাকে বলতো নাচতে, সাদাগাড়ি আমার করতাম ছিল আমরা। নাচা। আর আরেকটা জিনিস হতো মিরাকেল, সেটা হচ্ছে আমরা ভোগ দিতাম প্রত্যেক বাড়িতে, প্রত্যেক বাড়িতে। আর দেওয়ার সময় আমরা একটু দাঁড়িয়ে থাকতাম চুপ করে। ওই 2 টাকা একটা কিছু করে দিত। দিত, দাঁড়িয়ে থাকলে কিছু পাওয়া। পরের দিন আমাদের এই খাওয়া যে টাকাটা কালেকশন হতো, সকলে 65 মিলে সালে যখন কি ব্যাঙ্গালোরে ভাবে আনন্দ আসি, করে খেতাম না ওটা। প্রথম দারুণ সরস্বতী ভাবে। পূজা হবে কোথায় হবে, চাদুদের বাড়ির সামনে প্রথম সরস্বতী পূজা RSBM ইট, সেই ইট কন্ট্রাক্টর বলল তখন এই ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকতো ইটের মাথায় কৃষ্ণাদি থাকতো, করছিল। মনিকা দি থাকতো, আমার 66 দিদি সালের থাকতো, সরস্বতী পূজা। এরা মনে পড়ে? ডিস্ট্রিবিউশনের এগুলি থাকতো, আর আমরাও সেই ডালাই করে নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিতাম, আর ঢাক বাজিয়ে এই বাজিয়ে। ব্যাংক গার্ডেনের কথা না কিছুটা অপূর্ণ দারুণ, থেকে দারুণ, যাবে একটা যদি আমরা মানে- সেই সময়ে যারা সিনিয়র বৌদি ছিলেন তাদের কথা না বলি। হ্যাঁ, really। বিশেষ করে যদি কোনো উৎসব অকেশন থাকতো কারোর বাড়িতে, বিয়ে বা এরকম কিছু হতো, এখনকার দিনের মতো ক্যালেন্ডারকে ভাড়া দেওয়াতে হতো না, এই কালীঘাট থেকে বা চেতলা থেকে ঠাকুর এনে রান্না করে
তারপরে সব ব্যাংক গার্ডেনের ছেলেরাই সব সেগুলো পরিবেশন করত। এবং সেই সময় দেখা যেত যে বৌদিতে কম্পিটিশন হচ্ছে কে কতগুলো লেডিকেনি খেতে পারবে। আমার এখনো পিন্টু বৌদির কথা মনে আছে, তিনি কাকিমা পিন্টু বৌদি যে কতগুলো লেডিকেনি খেলো, রজত দাস স্ত্রী বাপার মা এবং খাওয়ার পরেও হ্যাঁ, খুব সে বলছে যে আরো একখানি খেতে পারি নাকি, তখন আমরা তাকে থামিয়ে দেওয়া হলো যে না আর খাবেন না। না আমাদের তো মানে ওই ওরকমই হতো, পিনি কাকিমা আমাদের সঙ্গে যদি বসতো কম্পিটিশন হতো, ওমু আমি পিনি কাকিমা কম্পিটিশন। আমার একদিন মনে আছে, এই সময় সব খাবার পরে না, বান্নটা এইটা শুনে না আমার একদিন মনে আছে সেদ্ধ ডিম কে কত খেতে পারে তাই নিয়ে একটা কম্পিটিশন হচ্ছিল। চাঁদু বোধহয় 17টা না 18টা খাওয়ার পর তারপরে চাঁদুকে আমরা থামিয়ে দিয়েছি যে চাঁদু আর খাস না, তারপর পেট নিয়ে কি হবে কে জানে। মানে এখানে এই সব জিনিসগুলো এত আনন্দের সাথে হতো এবং মানে এত স্বতঃস্ফূর্তভাবে হতো যে আমার মনে হয় একটাই গল্প। অন্য কোনো লোকালিটি, অন্য কোনো জায়গা, অন্য এটা কোনো আমি দেখিনি, জায়গা আমরা কখনো দেখিনি। আর তাছাড়া পরিবেশন তো আমরা নিজেরাই করতাম। নিজেরা সব আমরা নিজেরা আর ব্যাংক গার্ডেন কি তার পরিচয় পাওয়া যেত ক্রাইসিসে। না, যখন যখন আরেকজনের কোনো কিন্তু বাড়িতে একটা ভূমিকা কোনো ছিল, এই অসুখ পরিবেশন টিবেশন বা ওই কমন বাড়িতে কোনো একটা আপদ বিপদ, খুব। তখন মনে হতো না তার বাড়িতে আপদ বিপদ, মনে হতো অন্য সবাই এতে ইনভলভ এবং তাকে প্রায় সাইফার করে রেখে দিয়ে বাকি সবাই দায়িত্ব নিয়ে তাকে হসপিটালে নিয়ে যাও বা ডাক্তার ডাকো, তাকে তার যা ব্যবস্থা সেগুলো সব করা হতো। এবং এগুলো এত স্বতঃস্ফূর্তভাবে এত স্পন্টেনিয়াসলি আসতো যে মানে এখনকার দিনে এসব জিনিস ভাবাই যায় না। এত ভালো, এত এত সুন্দর পরিবেশ ছিল। রিসেন্ট ঘটনা তখনকার দিনে আমাদের মা মাসিমা ইত্যাদি অরুণ দা, সুকুমার দা, শিশির দা, এদের বলার কথা নয়, সুব্রত দা, আরও অনেকেই যারা চলে গেছেন, তাদের কারোকে বলা বুঝতে পারছি না। রিসেন্টলি আমাদের খুব কাছের মানুষ চলে গেল, অসিত চক্রবর্তী, শেখর ভট্টাচার্য, যারা আমাদের ভীষণ ক্লোজ ছিল। কিন্তু মানুষ সময় তো সবাইকেই ডাকবে, সময় একটা এমন জিনিস যে এক কারণে আসবে। তো এই জন্য দুঃখময় ঘটনা সত্ত্বেও কিন্তু আমরা যারা আছে তাদের আমরা আরও প্রাণ দেওয়ার চেষ্টা করছি। আমরা আলোচনা করলাম আমাদের খেলাধুলো, আমাদের ঘরোয়া পরিবেশ, কিন্তু ব্যাঙ্গালোরের একটা নিজস্ব সংস্কৃতি ছিল এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা খুব সুন্দরভাবে পারফর্ম করতাম। এবং এর পুরোধা বলতে গেলে আমি বলবো অরুণ ঘোষের নাম আগে আসবে। নারায়ণ ঘোষ নাট্য মানে সমৃদ্ধ ব্যক্তি, কালী দুলাল ছিল, নাটক নিয়ে খুব আমি ছিলাম, সুবল রায়, দীপ্তিবর্ধন ছিল সঙ্গীতে, অপূর্ব রবীন্দ্রসঙ্গীত গাইতেন, যে গান গাইতেন তিনি তখন তুলনাহীন। আমরা এক গানটা এখনো মনে আছে, চরণ ধরে দিয়ে দিব না, দিবু কাকিমা ছিল, এখনো গান মনিকা লেগে আছে। চক্রবর্তী ছিল, হ্যাঁ, মনিকা চক্রবর্তী, খুব ভালো গাইতো। মণি ভালো গান গাইতো। মলয়বাবু, বৈশাখবাবু ভাই বোন, বৈশাখীও গাইতো আমার মেয়ে। আচ্ছা, হ্যান্স নিয়ে বৈশাখ ভালো গাইতো, হ্যান্স নিয়ে গাইতো। নারায়ণের মেয়ে খুব ভালো গাইতো, বৈশাখী খুব ভালো গাইতো, ভালো গল্প। খুব দারুণ করেছে বৈশাখী বৈশাখী। বহু প্রোগ্রাম করেছে, হ্যাঁ, বহু প্রোগ্রাম করেছে। বৈশাখী তো অনেক প্রোগ্রাম করেছে, বৈশাখী আমি গাইতো একটা খুব ভালো। কথা বলি, এরকম একটা পরিবেশ ছিল যেখানে মানে আমার গলায় বিন্দুমাত্র সুর নেই, যে আমার কোনো এই জাতীয় কোনো ফ্যাকাল্টি নেই, কিন্তু সেই আমিও কর্ণকুন্তি সংবাদ এখানে রত্নার সাথে রিসাইট করেছিলাম একটা দুর্গাপুজোতে। তখন রত্না কাঞ্জিলাল। হ্যাঁ, তখন রত্না কাঞ্জিলাল ছিল, তো একসাথে করেছিলাম। কেন যে পরিবেশটাই এমন ছিল যে সেখানে যোগ্যতা থাক না তার একটা উৎসাহ ছিল, আমরা সাহস করে করতে পারতাম। এখানে আমাদের পুজোর পরে সেই একটা নাটক। ইয়ে করা হতো গীতি আলেখ্যে, সেটা দীপবতী গাইড করতেন। এখানে ওই মনোজ মিত্র বেশ বইটা? কয়েকজন ছিল গানের, ওই বাঞ্ছারানের বাবা। এর বোনরা ছিল গানের জন্য, আমার দিদি ছিল, সবাই মিলে এবং ছেলেরা, আমি তবলা বাজাতাম। তো এই যে গোষ্ঠীটা তৈরি হতো এখানে তো পারফর্ম করতামই এবং বাইরেও যেতাম আমরা। আমাদেরকে আমি নেতাজিনগর গেছি, নাকতলায় গেছি, বেশ কয়েকটা জায়গায় আমরা সেই গীতি আলেখ্যে। মানে যেমন আমরা যখন কালো মাটির কান্না করলাম তখন আমাদেরকে বাইরে থেকে ইনভাইটও করেছিল। ডেকেছিল। আর সেখানে কিন্তু আরেকজন শিল্পী ছিল, এখন খুব খুব প্রতিষ্ঠিত শিল্পী, সে হচ্ছে বলো এই যে শক্তি শক্তি ঠাকুর। শক্তি শক্তি ঠাকুর আমাদের পাড়ার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং ব্যাডমিন্টনও খেলতো আমাদের সঙ্গে,
এবং এই গানের যে ইয়েটা ছিল, পরিবেশটা ছিল, তাতে শক্তি ঠাকুরের যথেষ্ট বোম্বেতে পারফরমেন্স। ওই প্রেসিডেন্ট বসেছে। ওই একটা এসে এসেছিল তো হ্যাঁ, ওই এতেই মানে মালপালটাতে ওই যে গানের অনুষ্ঠান হচ্ছে না, ওইখানেই মোনালি ঠাকুর দেখলাম বলবো। ওখানে বক্তব্য ইত্যাদি যখন গান গাইতো তখন জানি ও আমার না হারমোনিয়াম ধরলেই আমার ইচ্ছা ছিল না। আরে সত্যিদের গান যখন গান তখন তোলার না কেন তোরা না আমার পিছনে কেন লাগিস না, খালি একটু তোতলা ছিল। বেশ তো সত্যিটা শোনো না, শোনো বেশ না। ভালো আছে। শক্তিটার সঙ্গে সত্যিটা কিন্তু এই আমি বাড়িতে গেছি solo আমি করে এটা অনেক কিছু। মানে তখন তো মানিক শর্মা, হিরণ দাও ছিল, অশোক দাও ছিল, খুব কম শিল্পী মানে ছিল এটা ছিল, বিমল ছিল, বাঞ্ছানের বাগানে আমি বলেছিলাম, আমি বলেছিলাম ঘুপি। একাডেমিতে। বাঞ্ছানের আমার বাগানে আমি বলেছিলাম ঘুপি, আর সুবলদা ছিল পার্থদা ছিল, জমিদারের বাবা। বাঞ্ছারামের বাগানের পদের ছেলের সম্বন্ধে ভূমিকাটা একটা আমি গল্প করেছি। ছিল না? পদের সম্বন্ধে নিয়ে একটা এসে বাড়ি থেকে। বাঙালি কিছু করে হিমেলানিস বাড়িতে গেছে এবং আমার বাড়িতে বলে মেকআপ হয়েছে। মারির সঙ্গে তো আরে সুন্দর। তখন সে আমাদের দেখছে নাটকের মধ্যে আমাদের প্র্যাকটিক্যালি জায়গা দেওয়া যেত না। যে নাটক হতো আমরা জায়গা দিতে পারতাম না। নালন্দার ডাইরেকশন সরকারি কালীপুর ভালো আছে না? নাটক হতো। ওটা দিকে ভালো ওই নাটক হতো, আমরা অনেকগুলি নাটক করেছি। টিভিতে গিয়েছে তার আগে আমাদের। এখান থেকে উৎসাহিত যে পরবর্তীকালে আমি কিন্তু আচ্ছা, থিয়েটারেও ছিলাম। আমি আমার ঢুকলাম পিজির বসে রুমে, পিজির বসে ধরে নিয়ে গেল ওর রুমে, নাট্য সমানে কি আমি নান্দিমুখে ছিলাম। একটু আমার ছোট ভাই নানানও ছিল স্বদেশ ইয়ে কথা রুমে, বলা দরকার। যেটা ছিল তোমার ও যখন আমাদের এখানে শিবদাস পড়েছে, ছিল। আরে কি করছিস? খুবই ছোট ছিল। তুমি যে গ্রুপে ছিলে নাটক ব্যাঙ্গালোরের পরিবেশেই মানুষ হয়। রঙ্গসভা এখানকার নাট্য লাইফ রঙ্গসভা থেকে ছিল। হায়ার করে। রঙ্গসভা তো পরে অনেক নীলু ছিল। বিদ্যাসাগর, হ্যাঁ। পরে সিন্ডিকেট ব্যাংক, এটা পিজুস দাস ছিল। সিন্ডিকেট ব্যাংকে DJI রিটায়ার করে। ওতপ্রোতভাবে জড়িত। এখনো বিভিন্ন রিলিজিয়াস প্রোগ্রামে পার্টিসিপেট করে। কিন্তু যেখানেই যায় ব্যাঙ্গাডেনকে কিন্তু সাথে নিয়ে যায়। প্রেসিডেন্ট ডাইরেকশন যখনই একটা কথাবার্তা হয় তখনই বলছে যে আমার যে ভিত, আমার যে উৎসব, আমার যে স্মৃতি, সেগুলো সব ব্যাঙ্গালোরের মাটিতে ওতপ্রোতভাবে জড়িয়ে ডাইরেক্টলি রয়েছে। ইনভলভ ছিলাম ফুটবল এবং সেই সময় বেশ কিছু ছেলে মেয়ে এখানকার মানে যারা সমবয়সী তারা কিন্তু স্বদেশের কথাবার্তায় খুব অনুপ্রাণিত হতো। এবং স্বদেশ একজন অশোক ওদের পাতি সমবয়সী কিন্তু- হিসেবে বেশ কিছু রেসপেক্ট কমান্ড করতো তাদের কাছ থেকে। সুতরাং এটা আমাদের কাছে তখন দাদা বা ব্যাঙ্গালোরের একজন অধিবাসী হিসেবে ভালোই লাগতো। আলোচনা তার নিজস্ব গতিতে তরতরিয়ে চলছে এবং পুরোনো দিনের কথাগুলো বকবকিয়ে ফুটে বেরোচ্ছে এবং প্রত্যেকে যেন নিজেকে উজাড় করে দিতে পারলে তাও মনে হয় কিছু বাকি থেকে যাবে। কিন্তু আমরা মেনলি বললাম আমাদের এখানকার পারিবারিক জীবন, আমাদের খেলাধুলার জীবন, কিন্তু আমাদের এখানে একটা সাংস্কৃতিক জীবনে খুব ভালো ছিল ব্যাঙ্গালোরে, যেটা অনেকের কাছে খুব আদরণীয় ছিল এবং অনেকের কাছে খুব অনুকরণযোগ্য ছিল। সেই সম্বন্ধে যারা বলতে চায় আমি তাদের এক এক করে ইনভাইট করবো। আমি প্রথমে ইনভাইট করবো নারায়ণ ঘোষকে, কারণ নারায়ণ ঘোষ নাট্য জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। নারায়ণ ঘোষ এ ব্যাপারে আলোকপাত করতে পারবে। আমি এখানে আসি 1969 সালে নভেম্বর মাসে। তারপরই পেয়ে গেলাম পুজো, দুর্গা পুজো। তখন অরুণদা জানতেন যে আমি অভিনয় করতাম ব্যাংকে। অরুণদা আমাকে দেখে বললেন যে এখানে অভিনয় করে, অরুণ বলুন কিরণমালা বললো। বলে আমি সব হ্যাঁ কোন বাচ্চারা আছে। আমি ওই থেকে কল্যাণী মন্দির থেকে স্টুডিও থেকে সব কিছু ব্যবস্থা করলাম। সেবার বৃষ্টি এবার নষ্ট হয়ে গেছিলো প্রায়, আবার দুর্গা পুজোর সময়। তা সেটা আমাদের প্রতিটা মানে যারা বাচ্চারা করেছিল প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। মানে আমাদের এখানে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকেই ভালো অভিনয় করে। তার মধ্যে শিশু মন থাকলেও তাদের মধ্যে যে প্রতিভাটা ছিল সেটা আমরা ঠিকমতো ইউটিলাইজ যদি করতে পারতাম হয়তো ভবিষ্যতে আরো ভালো হতো। কিন্তু সব তো বড় হয়ে গিয়ে কোথায় কোথায় ছিটিয়ে পড়ে, ওসব সবই চেঞ্জ হয়ে যায়। আমার মেয়ে যেমন গান গাইতো, এত সুন্দর চারিদিকে গান গাইতো, আজ আবার কোথায় ভুলে গেছে সব নেই। মেয়ে দেখবে না কি করবে বলে যে ব্যাঙ্গালোরের অভিনয় ওখানে প্রতিটা জিনিস ভালো, যে গান থেকে শুরু করে যা কিছু হয়। কিছু কিছু হয়তো ভুলভ্রান্তিতে হবে, অনেক বড় বড় ভুলভ্রান্তি হয়, কিন্তু আমাদের এখানে দেখেছি হ্যাঁ একটা অসুবিধা কি ধরে ধরে ডেকে আনতে হয়। এখানে এসে 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 সেখানে আমাদের রাধা খুব হেল্প করে, ধরে ধরে আনতে হয়। না না আমরা যা করেছি সেই সম্পর্কে কিছুটা আলোকপাত। না না আমরা সব তো যেমন নাটক করতাম, আমরা কিন্তু গান অনুষ্ঠানও করতাম। আমি জানি না এখন অনেকে গাইছে, এখন অনেকে বেশ ভালোই গাইছে, কিন্তু আমার কানে যেন দীপ্তিবর্ধনের গানটা এখনো কানে লেগে রয়েছে। চরণ ধরিতে দিও গো আমারে, বনশ্রীদি গানও ভালো গায়, বনশ্রীদি খুব ভালো গাইতেন। মণি কেস ওই মণির গান বাংলা গান গাইতো, হ্যাঁ, বর্ষে আলোর আমি শুনেছি। কামাই ডাকে, কি সুন্দর বাংলা গান গান তো।
সেই গানটা আমার এখনো কানে লেগে দীপ্তিপতির রয়েছে। আরেকটা গান খুব ভালো হতো, সার্থক জনমামা। হ্যাঁ, দারুণ। অসাধারণ গান। দীপ্তি বর্ধন প্রত্যেকগুলো যে গান গানগুলো সুন্দর। গাইতেন তো সেগুলো এক এক সময় শুনলে মনে হয় তো কণিকা মজুমদার গাইছেন। এত সুন্দর, যেমন তার গলার আওয়াজ ছিল বিভূতি ভালো। তেমন উদাত্ত কণ্ঠে গাইতেন, এবং যখন গাইতেন তখন কিন্তু মনে হয় উনি এই জগতে নেই, উনি একদম তার মধ্যে দরদে পুরো গান। লুপ্ত হয়ে গেছেন, এত দরদ দিয়ে গান গাইতেন। দীপ্তিপতির পরিচালনায় আমরা তো গীতি আলোকে একটা টিমও ছিল। এছাড়া আমরা শুধু বিভিন্ন গান জায়গায় নয়, গিয়ে করেছি। মানে উনি গীতিনাট্য অথবা এমনি নাটক বা যে কোনো মানে সংস্কৃতি, মন লোক যেসব জিনিস ভালোবাসে সে সব জিনিসকে কিন্তু উনি খুব সযত্নে নার্চার করেছেন এখানে, তিনি অভিনয় করেছেন, অভিনয় করেছেন। অভিনয় তো ঝর্ণা আমাদের করেছে, তো- আমাদের তো বিভূতি টিমও করেছে, ছিল, সোমা যে করেছে, টিমটা আমরা এখানে অনেক পারফর্ম করেছে। করতাম এবং বাইরেও যেমন অনেক এখন- জায়গায় আমরা বাইরে গেছি। এখনকার যেখানে আমাদের এই এখনকার perform গানে করা যেমন হয়। একটা দিক সুপর্ণা, তারপরে ওই নতুন একটা মেয়ে এসেছে সেমন্তী দাস, ধরে কিন্তু আনতে হবে নাটকের জন্য লোক পাওয়া যায় না। না, না। আগে ডাক দিলে 6 জন, কবে চান্স পাওয়া 6 জন বসে থাকতো, আগে- যে আমাকে চান্স দেওয়া হবে কি? হ্যাঁ, ওইটা আর এখন ওই stage এ কালচারটা আমাদের উঠে গেছে, আগেকার কালচার এখন নেই। ওই যে আমাদের বলুন খেলা বলুন মানে নাটক বলুন, নাটক আমরা এরকম হয়েছে অন্ধকারে মোমবাতি, তখন লোডশেডিং হতো, মোমবাতি জ্বালিয়ে আমরা রিহার্সাল দিয়েছি। এখন ইচ্ছেটা আমাদের এই যে প্রেজেন্ট যে আমরা আমার দেখছি, মনে আছে আমার যে গানটার লাইনও বোধহয় এখনো মনে আছে, একটু গাইতেও পারি দুটা লাইন গাইতে। কিন্তু 65-66 সালে বোধহয় ওই একটা সময়ে অরুণদার ডাইরেকশন বোধহয়, আমার ঠিক খেয়াল করতে পারছি না, একটা গান গেয়েছিলাম আমি, বলে তুমি পারবে এটা, আমি বললাম, গাবো। তো যে কোনো কারণে একদিন আমি ওই মাঠের সামনে, তখন আপনার ব্যাডমিন্টন খেলা হচ্ছে, 65 হবে, হ্যাঁ, তো বলে গাও, তো গাইলাম, বলে বাহ তুমি তো পারবে। বইটার নাম ঠিক মনে নেই, কিন্তু গানটা আমি গেয়েছিলাম, না দুটা গাই গাই করুন এটা না। হারমোনি হারমোনি আমি এটা বিবেকের গান ছিল, তারপরে রেখেছিলাম। বিবেকের গান লাগবে। বিবেকের গান ছিল, স্টেজের মধ্যে আমাকে গান গাইতে গাইতে সেই ওরে ফতি গুলো ঢোকে না, হ্যাঁ এই ওরে ফতি গান গাইছিল। গেরুয়া জামা পরে মাথা পাগড়ি বেঁধে। হ্যাঁ, তো আমার এই গানটা গাইতে গাইতে বলছে তুমি ঢুকে যাও স্টেজের মধ্যে, ঢোকো, গানটা গাও গাও। গাও। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই কিনার নাই, নাই কো তৈয়ার গাড়ি। তখন অন্ধকার গাও গাও, আর দম তো নাই, তো দম নাই। ভালোই গেয়েছে। তা আমার হচ্ছে প্রথম ডায়লগ যখন স্টেজে ঢুকছি মেরি বাবা বলে, তখন আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, একটা ছিল মিঠু আর একটা ছিল বিজন, ওই বিজন ভারতী বিজন ভারতী। তখন মানে এ দেখে যতই বলা হচ্ছে বলে বিজনকে বলা হচ্ছে মেরি বাবা বল, ও বলছে উড়ি বাবা উড়ি বাবা, আরে তুই মেরি বাবা বল। আমি তো করেছিলাম, বিশ্বলেটাল করেছিলাম। ওটার নাম ঠিক ওটা জিজ্ঞাসা করেছি। হলো বিবেকের পাঠ হচ্ছে আমরা সোনবার গেছি বেড়াতে, বিবেক ওই বেশি যাত্রাটা বুঝে যে- না, নাটকটা আমরা ঘোড়ালা ছিল, সেই ঘোড়ালা বললো বাবু আমরা একটা বাংলা কথা শিখেছি, বললো কি, বলে উড়ি বাবা উড়ি বাবা। হ্যাঁ, উড়ি বলে, বাবা। কি করে শিখলে? ও বলে যখনই কোনো মহিলাকে বলি যে ঘোড়ায় চড়ুন, বলে উড়ি বাবা উড়ি বাবা। এই নাটক আমরা আর কি করলাম? বাঞ্ছারামের বাগান, অনেক অনেক নাটক হয়েছে, নীল রক্ত হয়েছে, তারপরে নীল দর্পণ দর্পণ, নীল নীল দর্পণ, দর্পণ হয়েছে, direction-এ বাংলা হয়েছে, নীল দর্পণ কামানি হয়েছে। কান্না হয়েছে, কারেকশন কেমন কেমন হয়েছে? হয়েছে? বাঞ্ছারামের এই সুন্দর বাচ্চাদের বাড়ি অনুকরণ করে সমুদ্রে ফেলা। বসে যেটা ওর লোক কেউ না, হয়তো। সমুদ্রে নীল দর্পণ না, যে বইটা ও নীল রক্ত করম না, ঝিং নীল অসিচকুর আর 40 চলে যাও। সুবলদাকে ওই নাটক টাইপের করতে বলা হলো। অনেক নাটক এই হয়েছে। দেখো, বাঞ্ছারামের বাগানে অনেক ট্রায়াল হইলো, সুবলদা অনেকবার ফেল হয়েছে, কাট কাট বহুতবার কাট হয়েছে। স্টেজে তখন রবীন্দ্র মানে এই স্টেজে তখন আমাদের ব্যাংক গার্ডেনের স্টেজে সুবলদাকে ওখানে ওই দুটা লাইন আমার মনে আছে কিন্তু এখন যেখানে কল্যাণ বাড়ি সেখানে নাটকগুলো হতো, চুমাদার উল্টো দিকে পুজো হতো। না, স্টেজে রিহার্সাল হচ্ছে, আর আমরা রিহার্সালটা দেখবো কে দেখো সুবলদাকে দেখতে চাইতাম তো রোজ ওখানে, তখন হয়তো হ্যাঁ আমরা এখানে থাকতাম। তো সুবলদা এমনি করে, তুমি আমাদের কেমন করেছো আমি জানি না, কথাটা ছিল তুমি আমাদের কেমন করেছো আমি জানি না, তুমি আমাদের সামনে থেকে সরে যাও।
এই হচ্ছে কথাটা। সামন থেকে বলতো না? হ্যাঁ, তো ডাইরেকশন ঠিক বলে যাই হোক, বললাম তুমি আমাদের এখানে কেমন করছো ঠিক জানি না, তুমি সামন থেকে, সামন না সামনা বলুন, ও তুমি আমাদের কেমন করেছো জানি না, সামনা থেকে এসো। হ্যাঁ ভালো হচ্ছে, আরেকবার করুন। যতবার করলো সামনই এলো 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 এলো। ফাইনালের দিন সুবলদা ঠিক আছে করব, ঠিক আছে করব, ঠিক আছে করব। স্টেজে যাওয়ার আগে সুবলদা সুবলদা যারা যারা ছিল, সুবলদা বলেছি তো সামন বলবো না সামনা বলবো, ঠিক আছে। ঢুকেছে স্টেজে, তুমি আমাদের কত না দিয়ে সামন দিয়ে ব্যাস, ব্যাস। বুবির পাটটা, নাতির পাট। হ্যাঁ 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 হ্যাঁ, সে বাঞ্চের ছেলের বউ তো ভাড়া করা মেয়ে। আমি এনেছিলাম। আচ্ছা, দুটো মেয়েকে। দুটো মেয়েকে আমার বাড়িতে মেকআপ নিয়ে দাদা, হ্যাঁ, হ্যাঁ। বারান্দা আমার বাড়িতে দেখা যেত। তা আমার তো চশমা বলে বলে চশমা খুলে যাবে, লীলা দাস। কারণ ওর চশমা খুব অসুবিধে, ওর না খুলে যাও। বাঞ্চের আসছে, হ্যাঁ, বাঁচাল পড়ে আছে। হ্যাঁ, চশমা খুলে পড়ে যাবে বলছে। তো করে হবে না, কোন থেকে চশমা করবে না, হ্যাঁ। ঠিক আছে পকেটে থাও, অন্য সময় দেবো। পার করে আসছি এক সময় যাও, তখন চশমার উপরে ঢুকেছি। হ্যাঁ, করে গেলাম চশমা করে, তো ঢুকে গেলে কেন? আমি তখন সব থেকে আসছি। সব থেকে বলছি গ্রামে আসছি। এইটা মঞ্চে মেকআপ। খুব না, নাটকে মনে থাকে। মজাও হতো মজা যে হতো। যখন যে প্রম্পটার ছিল, কারণ পাঠ তো অনেকের আবার মুখস্থ ভুলে যেত স্টেজে ওঠার আগে, অনেকেই পাঠ ভুলে যেত। সে একটা লাইন দুটো লাইন আগে বলে দিয়েছে, হঠাৎ করে মণি, আমাদের মণি, সে বলছে আমার তো এরপরে তো ডায়লগ ছিল, আমার ডায়লগটা কোথায় গেল? ও মণি তো আমার পাশে, ওর আবার পার্সোনাল মানে প্রম্পটার নিয়ে রেখেছে। হ্যাঁ, বলছে কি রে তুই বল কি বলে, আরে তোর খুঁজে পাচ্ছি না তো। ও খালি পিচটা উল্টে যাচ্ছে, এদিক থেকে স্টেজ থেকে বলছে কে প্রতিবাদের কথা বললে উঠে এসো। দুলাল অলরেডি এ করে ফেলেছে, মনি আর ডায়লগ বলতে পারছে না। সেই সব ঘটনাগুলো না সে জিনিস। যেন আরেকটা করছিল পিতা মোহাম্মদের উদ্দেশ্যে একটা নাটক কেন হয়েছিল তো বলি। পিতা মোহাম্মদের উদ্দেশ্যে রতন ঘোষ। আমি যতদূর জানি হ্যাঁ, সেটা সেটা বইটি কেন না করেছিলেন মঞ্চস্থ? শেষে অরুণদার কোনো তাহার নামটি রঞ্জনা হয়েছিল। না, ওটা আমি না ওইটা ওটা করছিল, তাহার নামটি রঞ্জনা। ওই এ ছিল, ওই বাপি ছিল, তারপরে আমি ছিলাম, তারপরে এ ছিল চন্দু ছিল, আমি তো 70 সালের তারপরে জয় মা কালী বোর্ডিং, নাগালি বডি হয়েছিল। জয় মা কালী বোর্ডিং, ওটা আমি ছিলাম। যেটা ভানু বন্দ্যোপাধ্যায়ের যেটা হ্যাঁ, হয়েছিল। ছোট বাচ্চাদের সবটা বেশি একটা জিনিস হয়েছে কি, আমরা তো বয়বৃদ্ধ হয়ে পড়ছি, আমরা না না কাজের দরকার এখন হয় না, স্যার এখনো আসে না। আর নতুন ছেলেরা, এই যে দুর্গা পূজার সময় কি কাজে চেপে পারে কম গ্যাদারিংস আছে? গ্যাদারিংস আছে, কিন্তু আসল জায়গায় লোকের এখন অভাব। আসল জায়গায় লোকের অভাব। উৎসাহী লোক কমে গেছে। কাকা বলেন টাইমের অভাব। যে একটা কারণ অনুষ্ঠান করে খুব তোলার জন্য যে লোক দরকার, সেই জিনিস এখন পাওয়া কারণ যায় না। এখন তো আমরা জানতাম 10টা বেলা কিছু 5টা বেলা পরে হলো, এটা মেইনলি হলো গীতা গাঙ্গুলির অর্থানুকূল্যে এবং রবি রায়ের প্রচেষ্টা, তখন তদানীন্তন যে সেক্রেটারি ছিল রবি রায় এবং সুকুমার দাতা প্রয়াত সত্যব্রত রায়, তিনি বললেন এতখানি করে প্ল্যাটফর্ম করে করো, এই মোটামুটি আইডিয়া নিয়ে আমরা তখন পেছনটা ছিল তো। পেশেন্টের সামনে ছিল এইটা করা হবে, পেশেন্টটা তো ওরা করবো এই ফিট নিয়ে করা হয়েছিল, সামনেটা আবার করা হলো। আমি যখন এবং এসে- সেখানেও গণেশ রায় চৌধুরী বলে কন্ট্রাক্টর ছিলেন আমাদের, ওদের তিনি অনেক কাজ করে দিয়েছেন বিনা পয়সা। গণেশবাবু আমাদের বিনা পয়সা অনেকগুলো কাজ করে দিয়েছিলেন এবং এই ক্লাবটা করার পিছনে তারও একটা অবদান ছিল। আমরা ক্লাব হাউস বা ওরকম তো কোনো ছিল না, আমাদের মিটিং মোটামুটি প্লেস ছিল সন্ধ্যেবেলার পরে মাঠ, মাঠের ধারে আশেপাশে সব গ্যাদারিংস হতো। আর রবিদাদের বাড়ির গ্যারেজটা ছিল ফ্রি উদ্যান, ওইখানে বসে কেন জানি ওইখানে কিছুটা আলোচনা হবে। আলোচনা হতো। রবিদাদের বাড়িতে এই প্রসঙ্গে একটা কথা না বললে বোধহয় সুকুমারদার বাড়ির যে গ্যারেজ অপূর্ণ থেকে যাবে ব্যাঙ্ক গার্ডেনে। যে সময়ে টিভি ব্যাঙ্ক গার্ডেনের প্রায় অনেক বাড়িতেই ছিল না, তখন সুকুমারদাদের বাড়িতে টিভি ছিল এবং প্রথম তখন টিভি ছিল। তখন সপ্তাহে একদিন একটা করে সিনেমা দেখাতো দূরদর্শন, এবং সেই সিনেমা দেখবার জন্য মোটামুটি একটা ছোটখাটো হলে যেরকম লোকজন হয়, এখানকার লোক এসে সেরকমভাবে দাঁড়িয়ে সব দেখতো। প্রথমে ঘর ভরে যেত, তারপর বারান্দা ভরে যেত, তারপর আশেপাশে জায়গাগুলো ভরে যেত, এবং দেখা যেত মধ্যান্তরে সবাই দৌড়ে পালিয়ে যে যার একটু কাজকর্ম করে এসে আবার ঠিক সিনেমাতে ভরে আসতো। এবং আমি শুধু অবাক হই, এখন ভাবি, তখন ভাবিনি যে কত চাপ এবং কত ওই বাড়ির যারা সদস্য ছিলেন তাদের উপর পড়তো, কিন্তু তারা কিন্তু এটা হাসি মুখে, বরং একবার যদি কেউ কোনো এর মধ্যে কেউ না গেছে, কারোর যদি কনসপিকুয়াস অ্যাবসেন্স দেখা গেছে, তখন তারা খোঁজ নিয়ে দেখা যায় আজ বউ আসেনি কেন। রাইট, এটা ছিল। এটা আমার বাড়িতে। এই একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে ব্যাঙ্ক গার্ডেন যে
কোহেসিভনেস কি পরিমাণ ছিল সেটা আমরা বুঝতে পারি। এবং তখনকার দিনের যারা লোক ছিলেন তাদের টলারেন্স, তাদের সহমর্মিতা এবং তাদের একের প্রতি অন্যের ভালোবাসা, তার ডেপটা আমরা অনুভব করতে পারি। আজকে যেমন আমরা এখানে বসে একটা মোটামুটি একটা স্টেজ বা আলোচনা, তাও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো। এইটি আমাদের পাটে পাটে হতো, ওই মাঠের ওই কোণে এই কোণে বা ইত্যাদি দুর্গাপূজার মাঠ। শুধু তাই নয়, যখন যার মনে হতো যে আজকে এর বাড়িতে হবে সেই বাড়িতেই হতো, আজকে ওই জায়গায় হবে সেখানেই হতো। মানে একটা প্রপোজ করলে কেউ আর বলতো না যে না ভাই আমার অসুবিধা আছে, আমার জায়গা হবে কেননা না। আবার এরকম হয়েছে, এরকম আমাদের বাড়িতে যখন বাবা বারান্দায় বসে থাকতো, সুকুমার কাকা, অরুণ কাকা এরা সব চলে যেত রবিবার বাজার বাজার করে আড্ডা মারতে, এবং ওই বারান্দায় বসে এই শাহজাহানের পাঠ হচ্ছে। আমার জায়গা এই যে জেপি সিং এর বাড়িটা, জেপি সিং না কি বাড়িটা, প্রহ্লাদ পাল, ও তো ঠাকুর। জেপি সিং এর বাড়িতে ঠাকুরটাই তো না না, ওই তো মিশ্রা। জেপি মিশ্রার বাড়িটা, যার দোকানটা মিশ্র বাড়ি পরে, আগে ভট্টাচার্যের বাড়ি ছিল। যে স্টেশনের দোকানটা সেটা কিন্তু একটা স্টেশনের দোকান ছিল, আগে ছিল ওইটা ওপেন ছিল, খোলা। ওইখানে প্রহ্লাদ পাল ঠাকুর বানাইতো, সুকুমার দেবতা নিয়ে আসতো। আসুদার বাড়িতে আগে ওখানে ঠাকুর আসলো। বারান্দাটাই ওই জায়গাটায় হতো। আমরা সকালবেলা দেখলাম প্রতিমা হচ্ছে গণেশ, রোগা গণেশ, সবাই কথা করছে। আর প্রহ্লাদ পাল রাত্রিবেলা আসতো, ওর অ্যাসিস্ট্যান্টরা ঠাকুর বা প্রতিমা তৈরি করতেছে, সবাই কথা করছে রাত্রিবেলা আপনারা অফিস থেকে ফিরতেছেন, গণেশ বোধহয় প্রমাণ রোগা আসে। আমার নিজের চোখে দেখা, বর্ষা টর্ষা হচ্ছে, প্রতিমা পাঁচুদাদের বাড়ির একতলায় চলে আসলো, বর্ষার জন্য ঠাকুর তৈরি হচ্ছে রাত্রিবেলা, সব টেম্পোরারি, তখন তো আর এত লাইটটাই নাই। এবার গণেশ নিয়ে আসলো তো ব্যাঙ্গার্ডেনের কথা না, গণেশ বোধ হয়। আর প্রহ্লাদ পাল আসতো এমনি করে, একটু স্টাইলিশ লোকটা ছিল, বেশ মোটা ছিল। রাত্রি 9টা 9:30 ঢুকতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকতো, চলে যেত। তেরার মতন ভদ্রলোক যে অ্যাসিস্ট্যান্ট প্রতিমা তৈরি করতো, শর্ট খাইছিল, শুয়ে ছিল। ওই তো ওই এর থেকে ওই লাইট লাগাতে গিয়ে ছিটকে পড়লো। প্রহ্লাদ পাল এসে খালি বলছে আপনারা তখন অফিস যাচ্ছেন, আসছে সবাই কথাবার্তা, আপনারা বলছেন আমরা তখন বেকার ঘুরে বেড়াচ্ছি, চল। গণেশটা বোধ হয় ঠিক হচ্ছে না, গণেশটা বোধ হয় আপনার পরে চলে গেলেন। কিন্তু সেটা ওই যে প্রহ্লাদ পালের দিন শুনছি, গণেশ চোখে আমার নিজে দেখা, আপনারা দেখছেন 4-5টা থান ইট কোথেকে আনলো, রাত্রি তখন 9:30 10টার সময় থান ইট প্লেন গণেশের পেটের মধ্যে দিয়ে থপ থপ। নিজের অভিজ্ঞতা। পরের দিন সকালবেলা আপনারা অফিস যাচ্ছেন, গণেশ মোটা হয়ে গেল। সেই গণেশকে কৈফিয়ত দেওয়ার জন্য পাঁচুদাদের বারান্দায় চলে আসবে, গণেশ মোটা করছে, 2 দিন আগে রোগা হইলে মোটা হইলো পিকেরা, আপনারা অফিস যাচ্ছেন, আরে গণেশ তো মোটা হয়ে গেছে। পাঁচু ওর বাড়িতে যখন হয়ে গণেশ ফিরেছিল, তখন গণেশ ছিল। তখন গণেশ এরকম। আর এনারা যখন অফিস যাচ্ছেন ব্যাঙ্গার্ডেনে, নিজের শোনা আপনাদের কথা, ব্যাঙ্গার্ডেনের লোক গণেশ আমরা কিন্তু অনেক সময় আমরা মনে হয় যে এবার আমরা এখানকার যারা প্রথম বউ হয়ে আসে, বৌদি দেখো, তার মধ্যে হলো শ্যামলী ব্যানার্জি, আগে ছিল ভট্টাচার্য, তারা এবং তার পরবর্তীকালে শ্যামাপদশ্রী, রত্নারূপে বুলু, এদের অভিজ্ঞতা ব্যাঙ্গার্ডেনে কেমন হলো? আমি প্রথমে বলবো শ্যামলীকে বলার জন্য। আমি পাড়ার পাশেই থাকতাম, অবশ্য থাকতাম না, এসছি কখনো মাঝে মধ্যে, তখনও আমি জানি না একদিন আমার বাড়ি হবে এর ভেতরে। তা যাই হোক, ঘটনাচক্রে আমি এইখানে আসলাম। তার আগের পুজোর সময় আমি এই পাড়ার ভিতরে ঠাকুর পুজো দেখতেও এসেছি, দুর্গা পুজো। তো ভালোই দেখে টেকে গেছি, এখানে খুব ভালোও লেগেছে। যা ঘটনাচক্রে বউ হয়ে এসেছি। যখন আমি প্রথম বছর আসলাম পুজোর আগে, তখন আমার সাথে প্রভাত বাবুর বউর সাথে পরিচয় করানো হলো। ইনি ব্যাঙ্গালোরের সবচেয়ে ছোট বউ। পরের বছর যখন আমি এলাম, তখন আবার আমার পরিচয় ঠিক ওইভাবেই হচ্ছে, এই হচ্ছে সবচেয়ে ছোট বউ। সেই আমি এখানে পাড়ায় যখন এসেছি, সবাইকে দেখে আমার মনে হতো আমি যেন আমার একটা বিরাট পরিবারের মধ্যে আছি। কেউ আমার শ্বশুর, কেউ আমার শাশুড়ি, কেউ আমার ভাসুর, কেউ আমার দেওর, ছোট ছোট ছেলে মেয়েরা, তারা যেন মনে হচ্ছে আমারই কেউ, আমারই বন্ধু। মেয়েরা তারা আমার বান্ধবী, আমরা একসাথে। আমি বউ হলেও আমার শাশুড়ি খুব খোলা মনের ছিলেন, উনি আমার কোনো মানে এই সমস্ত আপত্তি করতে না। মাঠে এখানে যে খেলার মাঠে এরা ফুটবল খেলে, সেখানে বিকেলে সন্ধ্যায় আমি বউ হওয়া সত্ত্বেও ওদের সাথে আমি সমান তালে ঘুরেছি, খেলেছি, দৌড়দৌড়ি করেছি, সব কিছু, এমনকি সাইকেল পর্যন্ত চালিয়েছি।
আর যারা এখানে ছিলেন সকলেই আমাকে খুব বড়রা খুবই স্নেহ করতেন, ছোটরা ভালোবাসতেন, সকলের মানে আদর যত্নে খুবই ভালোভাবে ছিলাম। আমরা বেড়াতে গেছি, আমার ছোট দেওরের চাকরি হলো, আমরা জানিও না সুব্রত দা উনি যেন নিজেরই ভাই সেইভাবে আমার দেওরের সমস্ত কিছু কি কি লাগবে কিনতে কাটতে হবে সব কিছু করে টোরে রেডি করে আমার দেওরকে পাঠিয়ে দিলেন। আমরা ফিরে যখন এলাম উনি তখন এনার হাতে বিলটা ধরিয়ে বললেন যে তোমার ভাইকে আমি এইসব করেছি, এই নাও, এই হয়েছে। তো এরকম তো ওই ওনার যে মা, উনি আমার ছোটবেলার যে নাম খুকু তাতে ভীষণ আপত্তি করতেন। তুমি বউ হয়ে এসছো, বড় হয়েছো, তোমার নাম শ্যামলী, কেন তোমার খুকু বলে ডাকবে? তাই বলতে আমার বাবা মার দেওয়া আদরের নাম, সেটা সেই নামে আমার শাশুড়ি ডাকেন, আমার তো ভালোই লাগে। না তুমি বড়, এখন তোমার নাম শ্যামলী থাকবে। এরকম নিজে খুব আপন। সমস্ত লোক যাদের পুরনো দেখি, কেউ কেউ নেই, কেউ কেউ আছেন, কেউ কেউ বাইরে থাকেন, কিন্তু তাদের কথা শোনার জন্য, তাদেরকে জানার জন্য এখনো আমার ভাবি কথা দেখে নিয়ে কি করতে হচ্ছে কিনা। আচ্ছা, আমাদের পাশে মিস্টার এপি সিং উনি থাকতেন। আমি যখন বিয়ে হয়ে এসেছি খুবই ভালোবাসতেন। আমি রান্নাঘরে রান্না করতাম, ওখান থেকে ওনার স্ত্রী ডেকে বলতেন, কথাটা বলতেন, এই তুমি কি করছো বলো তো। আমি বললাম এই তো করছি, এখন একটু মাংস রান্না করবো। তো বলে হ্যাঁ ওই হরিকেশ বাবু ওইটা আমাকে একটু দাও তো, মানে আদা দিতে হবে। ওনার হাজবেন্ডের নাম হচ্ছে আদ্যা প্রসাদ সিং। আদ্যা প্রসাদ সিং, তুমি আদ্যা বলবে না, হরিকেশ বাবু ওটা আমায় দাও। আমি তাকে কথা বলো, খেলা ভালোবাসতে এখানে তোমার দাদা, তুমি যা দেখেছো তুমি আসলে। আমি যখন বিয়ে হয়ে আসলো এখানে, সব পাড়ার সবাইকে দেখে আমার খুবই ভালো লাগলো। মা আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আমার শাশুড়ি মা খুব ভালো ছিলেন, আমাকে সবসময় পুজোর সময় আমরা সকলে মিলে একসঙ্গে অঞ্জলি দিতাম, বাড়ির সবাই একসাথে করে। আর সবাই আমার বাড়ির লোকেরা যাদের সবাই বিয়ে হয়ে গেছে, সবাই আমার পুজোর সময় এখানে সকলে চলে আসতো, কেন ওরা ছোটোর থেকে এখানে বড় হয়েছে তো, এখানে ওদের খুব ভালো লাগতো, ফ্রিভাবে সব কিছু করতে পারতো। আর তারপরে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার এখানে ছেলে হওয়ার পর, ছেলে খুব খেলা পাগল, এখনও খুব ফুটবল ভালোবাসে। তা ফুটবল ক্রিকেট সবই খেলে, সব পাড়ায় ওকে এখানে সকলে খুব ভালোবাসে। আমরা তারপরে এখান থেকে আমরা পাশেই মেট্রো দিয়ে চলে গেলাম, কিন্তু আমাদের সঙ্গে প্রতি পুজোয় আমরা এখানে এসে ঠাকুর দেখি, ভালো লাগে সবসময় এখানে। আর আজকে এসছি এই কারণেই যে পুরনো সবাইকে দেখবো বলেই আমরা আরও আসলাম, যে সবার সঙ্গে কথা শুনবো, দেখবো, কারণ সকলের সঙ্গে তো সবসময় দেখা হয় না, তার জন্য আমরা সকলে মিলে সবাইকে দেখবো বলে আরও আসলাম। খুব ভালো লাগলো এসে। আমরা এরা তো পুরোনো দিনকার যারা এখানকার বধূ হয়ে এসেছিল, তাদের ছেলে মেয়েদের সব বিয়ে থা হয়ে গেছে। পরবর্তীকালে যারা এলো তার মধ্যে আমরা কাছে পেয়েছি শ্রীমতী আরতি সিংকে। আরতি সিংয়ের পরিচয় যার কথা এতক্ষণ হচ্ছিল, আদ্যা প্রসাদ সিং, এপি সিংয়ের ছেলের বউ, বড় ছেলের বউ, হরিকেশ সিংয়ের স্ত্রী, এবং আমাদের খুবই প্রিয় পাত্রী, আমাদের স্নেহের পাত্রী। আরতির কাছে শুনবো যখন বিয়ে এখানে এলো সেই ঘটনা বলি। 1 মে 83 আমার বিয়ে হয়েছে। এখান থেকে অনেকেই গেছেন বিয়েতে। যখন এসছি এখানে 4তলা বেল্টিং স্ট্রিট থেকে, একটা মনে হচ্ছে একটা গ্রামের মধ্যে চলে এসেছি। বাবা কি দেখে এখানে বিয়ে দিল, লাইট নেই, আলো নেই, জল নেই, কিচ্ছু নেই, এইদিকে কুকুর, এদিকে শিয়াল, রাত্রেবেলা ভয় ঘুম হচ্ছে না। তখন বাবার উপরে খুব রাগ হতো, বাবা কেন এখানে বিয়ে দিল আমার। তারপরে আস্তে আস্তে সবার সাথে মিশলাম, পাশে এই বৌদিরা ছিল, ওই পাশে ছোটদার বাড়ি, খুব ভালো লাগলো। আস্তে আস্তে কটা বন্ধু হলো, সময় ছিল, শান্তি ছিল, বন্ধুত্ব হতে হতে আস্তে 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 ব্যালেন্স এমন হয়ে গেল যে আর কোথাও যেতে ইচ্ছেই করে না, স্পেশালি পুজোর সময়। আর যতই ইম্পর্টেন্ট কিছু হোক, আমরা আগে পুজো দেখি যে পুজোটা যেন মিস না হয়। বিয়ে বাড়ি হোক, যাই হোক, পুজো মিস করবো না, ব্যাঙ্গানের কোনো ফাংশন মিস করবো না। আর অল্প মধ্যে কি বলবো, সবাই সব কিছু বলে দিয়েছে কাকারা, বৌদিরা। আর এখন একটাই লাইন আছে, জিনা ইহা মরনা ইহা। এই যে ব্যাংক গার্ডেন আমরা এত আলোচনা করলাম, এত আলোচনা করছি, ব্যাংক গার্ডেন, ব্যাংক গার্ডেনের নামটা হলো যেহেতু ব্যাংকের সমস্ত স্টাফরা এখানে এসে একটা জায়গা ঠিক করলো, কী নাম হবে, তখন চারদিকে ম্যান্ডিবেলা গার্ডেন্স, অমুক গার্ডেন্স, তমুক গার্ডেন্স, পিকনিক গার্ডেন্স, এর নাম দেওয়া হলো ব্যাংক গার্ডেন্স। যেহেতু ব্যাংক, কারণ একটা সময় উঠেছিল যে তখন তদানীন্তন চেয়ারম্যানের নামে করাবো, এবং আরেকটা কথা হয়েছিল যে চেয়ারম্যান যদি অনেক টাকা দেয় তাহলে চেয়ারম্যানের মায়ের নামে করে দিতে হবে। আর গার্ডেন শব্দটা এই জন্য ইউজ করেছিল, সবাই সামনে তো একটু জায়গা ছিল,
যে সবাই একটু ফুল টুল করবেন, সব কিছু করবেন, এবং সবাই কিন্তু শুরু করেছিল সেইভাবে। হয়তো শেষ পর্যন্ত সেটা রক্ষা হয়নি, কয়েকটা বাড়িতে সেটা রক্ষিত হয়েছিল। আর যেটা হিরোক একটু আগে বলছিল সেটা সূত্র ধরে বলি, দুরকম সেই সময় ব্যাংক গার্ডেনের সম্বন্ধে ভাবনা চিন্তা ছিল। একরকম হচ্ছে একটা গ্রুপ একটু কিছুটা উষ্মার সাথে দেখতো, এরা এই পাঁচিল ঘেরা জায়গার মধ্যে থাকে, অন্যদের সাথে মেশে না, বিরাট গেট ছিল, দারোয়ান ছিল, এইসব থেকে ভাবতে ভেতরের লোকগুলো বোধহয় দাম্ভিক, বোধহয় অতটা আমার আশেপাশের লোকদের অত পাত্তা দেয় না, এই ভাবনাটা ছিল। এবং রিক্সা ভাড়া বাড়িয়েছে, এরা মাছের দাম বাড়িয়েছে, বাজার দাম বাড়িয়ে এর মানে ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ভ্রান্ত ধারণা দূর হয়ে গেল, এবং আশেপাশের লোকেরা জানতে পারলো না 8-10টা লোকের মতো এরাও সহজ সরল ভালো, এবং এদের আসার ফলে শিক্ষিত এবং এদের আসার ফলে যে একটা কালচারাল পরিবর্তন হয়েছে এই জায়গাটা, এবং কিছুটা ইকোনমিক পরিবর্তনও হয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে অ্যাকসেপ্টেন্স পেল। এবং ব্যাংক গার্ডেনের বাড়ি ভাড়া কেউ যদি আসতে চায়, অন্য জায়গায় যদি 2000 টাকা ভাড়া হতো, এখানে 2500 টাকা হবে সিকিউরিটি এবং এর পরিবেশের জন্য। তো এই সমস্ত ঘটনা থেকে মনে হয় যে সেই সময় সম্ভ্রমের সাথে এই লোকেরা ব্যাংক গার্ডেনটাকে দেখতো। আর এখানে যারা থাকতেন সেই সময়, পার্টিকুলারলি আমাদেরও যারা সিনিয়র ছিলেন, তারা কিন্তু সযত্নে এই জিনিসটা যাতে রক্ষিত হয় তার চেষ্টা করে গেছেন, এবং ভেতরে যদি কোনো অঘটন বা কোনো কিছু ঘটেও থাকে, সেগুলোর প্রভাব কিন্তু বাইরে কখনো ছড়াতে দিতেন না। এখানেই মিটমাট করে যেভাবে একটা গার্জিয়ানরা বাড়ির ছেলে মেয়েদের শোধন সাধন করেন, সেইভাবেই কিন্তু এগুলো নিষ্পত্তি হতো। এই তারাপদকে আমি ওর খেয়ে ফেলেই বলছি যে, যেমন বললো বাড়ি ভাড়ার কথা, যদি বাইরে থাকতো 2000, ব্যাংক গার্ডেনে 2500, এই পরিবেশটার জন্য। আর ব্যাংক গার্ডেনের মানুষ তারা মনে করতো যে আমরা একটা উন্নত জায়গায় প্রবেশ করলাম। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তখন যারা ভাড়া নিয়েছিল তারা কিন্তু পরবর্তী সবাই এখানে বাড়ি নিয়েছে। আপ্রাণ চেষ্টা করে যারা পায়নি, কিন্তু যারা পেয়েছে তারা এখানেই বাড়ি করে নিয়েছে। ব্যাংক গার্ডেনের যে ঐতিহ্য ছিল, সেটা আমার মনে হচ্ছে কোন সময় ঠিক মনে জানি না, হচ্ছে সেই নকশাল আমার মারামারি মুক্তমুখ ইত্যাদি, এখান দিয়ে আমরা কিন্তু পুলিশের গাড়ি বা ভ্যান যেত, আমরা দেখেছি, নিজের চোখে আমার দেখা। পুলিশের গাড়ি কিন্তু ব্যাংক গার্ডেনের ভিতরে আসতে কিন্তু থেমে আশেপাশে যেত, পুলিশের গাড়ি ব্যাংক গার্ডেন আর ঢুকলো না। এখানে কি মানে ভালো মন্দ সব রকম লোকই কি আছে কি না আছে পুলিশের খাতায় ছিল বলে আমরা জানি না। এবং তাও না, তখন যারা ছিল কিছু লোক, তার নাম বলছি না আমি, তারা এইভাবে শেল্টারে নেই। ব্যাংক গার্ডেনে কিন্তু পুলিশের গাড়ি ওই গেটের সামনে ব্যাংক গার্ডেন চলে গেল, কিন্তু আমরা নিজেদের দেখা ওই পুলিশের গাড়ি হয়তো ভেতরে ঢুকেছে, রবিদাস গুপ্ত বাড়ির লাইনে বলুন করুন, কালীদোলাদের বাড়ির লাইনে, গেটের ভিতরে ঢুকতো না। মানে অনেকে ব্যাংকের চাকুরিজীবী আছেন, অনেকে ব্যাংকের বাইরে আছেন, কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা হয়েছে, এটারও কিন্তু একটা সুফল আছে। তার কারণ হচ্ছে, যখন ব্যাংক গার্ডেনের সৃষ্টি হয়েছিল 50 বছর আগে যদি আমি ধরি, 50 বছরের তো একটা লোক চাকরি করতে পারে না, আর সে দীর্ঘদিন ব্যাংকে থাকার ফলে তার ছেলে মেয়ের দৃষ্টিভঙ্গি যে একটু অন্যরকম হবে, সে যে ব্যাংকের দিকেই তাকিয়ে থাকবে না, এটা খুব স্বাভাবিকভাবে আমরা ধরতে পারি। এবং তার ফলশ্রুতি হিসেবে দেখা যাচ্ছে যে ব্যাংক গার্ডেনে সেই সময় যারা এসেছিলেন, তাদের যা অবস্থা ছিল, তার থেকে পরের প্রজন্ম কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর জায়গায়, অনেক বেশি এডুকেশন নিয়ে, অনেক বেশি ব্যাপ্তিতে সারা বিশ্বে ছড়িয়ে আছে। এটা কিন্তু ব্যাংক গার্ডেনের একটা গর্ব। এবং এই ঐতিহ্য থাক বা থাকুক, অটুট থাকুক, এটি আমি চাই। যে সংক্ষেপে যে আমাদের যে পুরনো ইতিহাস, এবং আমরা যে ব্যাংক এমপ্লয়িজরাই এইখানে থাকতাম, ওই সময় আউটসাইডার্স এক প্রকার ছিলই না। পরবর্তীকালে ধীরে ধীরে আফটার 20 ইয়ার্স কিছু পার্সেন্টেজ আসতে লাগলেন, এবং এখন অলমোস্ট প্রায় 50-50 আকার ধারণ করে, বা তার কমও হতে পারে। কিন্তু আমি মনে করি যে এইখানে এতে কোনো ভুল নেই, কারণ কি মানুষের সাথে মানুষের মিল হবে, এবং অন্য কালচার লোক আসবে, অন্য লোক থাকবে, তাদের থেকে আবার নতুন করে একটা প্রজন্ম তৈরি হবে, নতুন করে একটা পরিবেশ তৈরি হবে। সেটা একটু ভালো হতে পারে, একটু খারাপ হতে পারে, আবার সেইটাকেই শুধরে নিয়ে মানুষ এগোবে, কারণ কোনো থামার তো কোনো জায়গা নেই, মানুষ প্রগ্রেসই করবে। যারা এসছে তাদের কিন্তু 90%
তারা ব্যাংক গার্ডেনার্স হয়ে গেছে। কথা